কাঁদছো? তোমার তো এখানে থাকার কথা নয়, তোমার তো আজ ওর কাছে থাকার কথা। হে কি তুমি আমার দিকে এগোচ্ছ কেন? চলে যাও, চলে যাও বলছি, চলে যাও। আমাকে মেরো না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গিয়েছে, আমি রাগে খুবই অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও। না 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 না, মেরো না। কেউ কি আছো? কেউ প্লিজ দরজাটা খোলো, না না হলে ও আমাকে মেরে ফেলবে। এক যুবতী কাকে যেন কথাগুলো বলছে আর সমানে দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে। না, আমার কাছে এসো না, এসো না। আমার ভুল হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে। প্লিজ প্লিজ মেরো না আমাকে, মেরো না। কিন্তু কোনো কথাই যেন কানে ঢুকছে না অবয়বটির। আর হঠাৎ করেই চারিপাশ নিস্তব্ধ। আর কিছুক্ষণ পরেই সেই নিস্তব্ধতা ভঙ্গ হয় এক প্রবল চিৎকারে। এরপর আবার সবকিছু নিস্তব্ধ। কোনো মানুষের কাম, ক্ষোভ, লোভ, আকাঙ্ক্ষা বা কোনো কিছু পাওয়ার তীব্র বাসনা যখন মাত্রা ছাড়িয়ে যায় আর সে বুঝতে পারে কোনো সাধারণ উপায় তার অভীষ্ট পূরণ সম্ভব নয়, তখন সে আশ্রয় নেয় তন্ত্রমন্ত্র বা কালো জাদুর আর মেতে ওঠে প্রাণঘাতী পৈশাচিক খেলায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, অব্যক্ত অডিও স্টোরিজ থেকে আমি রমাকান্ত আবারও ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আমাদের আজকের নিবেদন গ্রাম বাংলার ভৌতিক আবহে নির্মিত একটি অন্য ধরনের তন্ত্র নির্ভর গল্প। আমাদের আজকের কাহিনী পূজা চক্রবর্তীর কলমে ভোগ। আজকের গল্পে নাট্য রূপান্তরে রয়েছে মৃত্তিকা, গল্পে সূত্রধার এবং নির্দেশনায় আমি রমাকান্ত, গল্পে গল্প পাঠের ভূমিকায় সৌরভ এবং গল্পের প্রধান চরিত্রে তৃষা, অস্মিতা এবং মৈনাক। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের বিশেষ নিবেদন পূজা চক্রবর্তীর কলমে গ্রাম বাংলার ভৌতিক আবহে নির্মিত একটি অন্য ধরনের ভয়াবহ তন্ত্র নির্ভর কাহিনী, যার নাম ভোগ। ভাদ্র মাসের আমাবস্যা তিথি। কুটিলমারি জঙ্গলের শেষ প্রান্তে রয়েছে বিশাল বড় শ্মশান। শ্মশানে চণ্ড ভৈরবীর বিশাল মূর্তি, আর সেই মূর্তির সামনে আজ কিসের যেন যজ্ঞ চলছে। বেশ দূর থেকেও দেখা যাচ্ছে যজ্ঞের আগুন। সেই আগুন থেকে পাক খেতে খেতে বের হচ্ছে তীব্র কালো ধোঁয়ার কুণ্ডলী। বাতাস ভারী হয়ে গিয়েছে তীব্র মরা পোড়ার গন্ধে। যজ্ঞের আগুনকে কেন্দ্র করে দুপাশে মুখোমুখি বসে আছে দুজন মানুষ। একজন জটাজুটোধারী মধ্যবয়সী লোক, আর তার ঠিক সামনেই বসে আছে এক যুবতী। মধ্যবয়সী লোকটি এক টানা দুর্ভেদ্য ভাষায় মন্ত্র আউড়ে আহুতি দিয়ে চলেছে যজ্ঞের আগুনে। আর যজ্ঞের আহুতি হিসেবে এখন পড়ে আছে একটা ছোট লাল পুটলি। পুটলির মধ্যে আছে একটা কালো বিড়ালের পায়ের হাড়, একটা কাকের কাটা মাথা, আর যাকে উদ্দেশ্য করে যজ্ঞ করা হচ্ছে তার মাথার চুল, এক টুকরো কাপড় যেটা তারই শরীর থেকে নেওয়ার রক্ত দিয়ে ভিজিয়ে শুকনো হয়েছে। পুটলিটা আগুনের শেষ আহুতি হিসেবে দেওয়ার সাথে সাথেই সেখান থেকে উঠতে থাকা এক রাশ কালো ধোঁয়া এসে কোনো একটা বস্তুর মধ্যে ঢুকে যায়। বাবা, এতে আমার অভীষ্ট পূরণ হবে তো? তার এই কথা শুনে
তীব্র হাসিতে ফেটে পড়ে মধ্যবয়সী লোকটি, আর সেই হাসির রেশ ধরেই এক গম্ভীর কণ্ঠে উত্তর আসে। এটা এটা মা চণ্ড ভৈরবের যজ্ঞ থেকে উঠে আসা এক মারণ অস্ত্র, যাকে বিফল করা প্রায় অসম্ভব। কেউ পারবে না, কেউ না। কথাগুলো শুনে এক পৈশাচিক আনন্দ ফুটে ওঠে যুবতীর মুখে। কিন্তু মনে রাখিস, এই ক্রিয়া যদি নিজের কাজে বিফল হয়, তাহলে তাহলে এর বিপরীতমুখী প্রভাব নেমে আসবে, আর সেটা তোর উপর বর্তাবে। আর তার হাত থেকে কোনো শক্তি তোকে রক্ষা করতে পারবে না, পারবে না। মনে থাকে যেন, কথাটা মনে থাকে যেন। কথাগুলো শুনে যুবতীর মনে সামান্য ভয় জন্ম নিলেও তার লোভ আর প্রতিশোধ বাসনার কাছে তা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। আজ বুধবার। রায়বাড়িতে আজ যেন খুশির ঢল নেমেছে। সারা বাড়িতে লোকজন, আত্মীয় স্বজন গিজগিজ করছে। সারা বাড়িতে উৎসব মুখর পরিবেশ। আর এমন পরিবেশ থাকবে নাই বা কেন? কাল যে রায়বাড়ির মেয়ে শৈলীর বিয়ে। রায়বংশের ছোট মেয়ে শৈলী ছোটবেলা থেকেই সকলের আদরে বেড়ে ওঠা তার, পরিবারের সকলের নয়নের মনীষে। আর হবে নাই বা কেন? ছোটবেলা থেকেই তার শান্ত শিষ্ট লক্ষ্মী স্বভাব সকলকে মুগ্ধ করেছে। যেমন তার শান্তশিষ্ট রূপ, তেমনি তার গুণ একদম যেন রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। পারিবারিকভাবে দেখাশোনার পর হৃদিতের সাথে বিয়ে ঠিক হয় শৈলীর। পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ায় তারা কেউই একে অপরকে চেনার খুব একটা সুযোগ পায়নি, কিন্তু এই অল্প সময়ের পরিচয়ই তারা একে অপরকে অনেক ভালোবেসে ফেলেছে। এই বিয়ে নিয়ে তারা দুজনেই অনেক খুশি। আজ শৈলীর বিয়ে। বাড়িতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আর কিছুক্ষণ পরেই গায়ে হলুদ শুরু হবে। ছেলের বাড়ি থেকে হলুদ আর হলুদের তত্ত্ব চলে এসছে। সকলে খুব খুশি। শুধু শৈলী খুশি হয়েও খুশি হতে পারছে না, কারণ তার জীবনের এত বড় একটা দিনই তার থেকে 2 বছরের বোন অহিলি তার সাথে নেই আজকে। ছোট থেকে একসাথে তাদের বেড়ে ওঠা, জীবনের ছোট বড় সব খুশি সে তার বোনের সাথে একসাথে কাটিয়েছে। কিন্তু আজ এই দিনেই তার বোন তার সাথে নেই। নিজের ঘরে মন খারাপ করে বসে এই সবই চিন্তা করছিল শৈলী। হঠাৎই ফোনের শব্দে তার সম্বিত ফেরে। অন্যমনস্কভাবে ফোনটা কানে দিতেই তার মুখে হাসি ফুটে ওঠে। হ্যাঁ, এটা তার বোন আহেলির ফোন। কিরে বনু, কি করছিস? বিয়ের তোড়জোড় কেমন চলছে? ফোনের অপর প্রান্ত থেকে বলে ওঠে আহেলি। তোকে আমি কিছুই বলবো না। তুই একটু ম্যানেজ করে আসতে পারলি না দিদি ভাই? জানিস আজকের দিনটায় কত মিস করছি তোকে। আমার আশীর্বাদেও তুই আসতে পারলি না, আর আজই তুই আমার সাথে নেই। তুই আজ আমার সাথে থাকবি, প্রমিস করেছিলি দিদি ভাই। বেশ অভিমানী কণ্ঠেই কথাগুলো বলে শৈলী। আরে আমার কি তোর কাছে থাকতে ইচ্ছা করছে না বল? কিন্তু কি করব, খুব ইম্পর্ট্যান্ট কাজের জন্য গতকাল এখানে আসতেই হলো। না হলে আমি তো অফিসের ছুটির জন্য বলেই রেখেছিলাম। আর কাজটা না পড়লে গতকাল রাতের ফ্লাইটে আমি বাড়ি চলে যেতাম। আমারও কি ভালো লাগছে বল আজকের দিনে এখানে থাকতে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি কাজটা শেষ করে এ মাসের মধ্যেই তোর কাছে চলে আসব। আহেলির কথাগুলো শুনে শৈলী এবার খুশি হয়ে যায়। এই বনু, আমি না হয় আসতে পারলাম না, কিন্তু এখন তো অন্তত তুই তোর হবু বরের ছবিটা আমাকে একটু পাঠাতে পারিস। আমিও তো দেখি আমার মিষ্টি বনুটা কার সাথে 7 পাকে বাধা পড়তে চলেছে। ফোনের অপর প্রান্ত থেকে বলে আহেলি। না দিদি ভাই, ওটি হচ্ছে না।
তুমি আসবে, তারপরে আমরা একসাথে আমার বরের সামনে যাব। আর তাকে তো আমি বলিনি যে আমার কোনো বোন আছে, তাই তুই যেদিন আসবি সেদিন একসাথে তার সামনে গিয়ে তাকে চমকে দেব। কেমন মজা হবে বল দিদি ভাই? না, আমার এই বনুটার বাচ্চামোটা ছাড়লো না। এইটুকু বলেই আহেলি আর শৈলী একযোগে হেসে ওঠে। এই, এবার তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয় না দিদি ভাই। এই দিদি ভাই, তোর জন্য যে ঘড়িটা পাঠিয়েছিলাম ওটা পছন্দ হয়েছে তোর? হাসতে হাসতেই জিজ্ঞেস করে শৈলী। হ্যাঁ রে, পছন্দ হবে না আবার? আমার বোনু আমার জন্য কিছু পাঠাবে, আর সেটাও আমার পছন্দের ঘড়ি, আর সেটা আমার পছন্দ হবে না? এও কি হতে পারে? ফোনের অপর দিক থেকে উত্তর দেয় আহেলি। আচ্ছা দিদি ভাই, ঘড়িটা কিন্তু সব সময় তোর সাথেই রাখবি, ওটা তোকে আমার কথা সব সময় মনে করাবে। এরই মধ্যে গায়ে হলুদের জন্য শৈলীর ডাক পড়ে। শৈলী বলে, দিদি ভাই, নিচ থেকে আমাকে সবাই ডাকছে রে, আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, যা, তোর আজ বিয়ে বলে কথা। এভাবে মজা করতে করতেই তারা দ্রুত কথা বলা শেষ করে, আর কিছুক্ষণের মধ্যেই শৈলীকে নিয়ে যাওয়া হয় গায়ে হলুদের জন্য। কিন্তু হলুদ ছোঁয়ানোর সময় ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। শৈলীর গায়ে হলুদ ছোঁয়ানোর আগেই কিভাবে যেন হলুদের বাটিটা নিচে পড়ে যায়। এক মুহূর্তের জন্য সকলের হাসি থেমে যায়, কিন্তু কিভাবে এটা হলো কেউ বুঝতে পারে না। যাই হোক, কিছুক্ষণ পর পরিবেশ স্বাভাবিক করার জন্য শৈলীর মা বলে ওঠে, আরে অসাবধানতায় হয়তো বাটিটা পড়ে গিয়েছে, তোমরা এত চিন্তা করো না তো এসব নিয়ে। আরে শুভ সময়টা যে পেরিয়ে যাচ্ছে। এইটুকু বলে নিজেই নিচে পড়ে যাওয়ার পর বাটিতে যে হলুদটুকু ছিল সেইটুকু মেয়ের গায়ে ছুঁয়ে গায়ে হলুদ শুরু করেন। কিন্তু মুখে কিছু হবে না বললেও শৈলীর মায়ের মনে পড়ে যায় কিছুদিন আগে বিয়ের তত্ত্বে অজানা কারণেই আগুন লেগে যাওয়ার ঘটনাটা, আর মনে মনে শিউরে ওঠেন অজানা কোনো অশুভ অঘটনের ভয়। আর মনে মনে তাদের বাড়ির কুলদেবতা নীলমাধবকে বলেন, হে নীলমাধব, তুমি সকল বিপদের হাত থেকে রক্ষা করো আমার মেয়েটাকে, তুমি ওকে সুখী করো ঠাকুর, তুমি ওকে সুখী করো। এরপর নির্বিঘ্নেই হৃদিত আর শৈলীর শুভ পরিণত সম্পন্ন হয়। আর কোনো অশুভ ঘটনা ঘটে না বিয়ের সময়। এরপর পরের দিন মেয়ের বিদায়ের পালা শেষ করে শৈলী পৌঁছয় তার শ্বশুর বাড়িতে। কিন্তু শ্বশুর বাড়িতে ঢোকার সাথে সাথেই কোনো এক অজানা কারণে হৃদিতের পোষা কুকুর কালু এক প্রকার ছুটে এসে শৈলীর ওপর ঝাঁপিয়ে পড়তে চায়। শৈলী আকস্মিক এমন ঘটনায় মারাত্মক ভয় পায়। সবাই অনেক কষ্টে কালুকে সামলে ওখান থেকে দূরে নিয়ে যায়। সকলে কালুর এই আচরণে মারাত্মক ভয় পায়, কারণ কালু খুব শান্ত স্বভাবের কুকুর। তারপর সকলে এটা ওটা নিয়ে মাথা ঘামিয়ে বধূবরণ করে শৈলীকে ঘরে তোলে। নিজের বাড়ির মতো যৌথ পরিবারে বিয়ে হয়েছে শৈলীর, অনেক বড় পরিবার। আর শৈলীও খুব মিশুক স্বভাবের হওয়ায় এই অল্প কিছুদিনের মধ্যেই শ্বশুরবাড়ির সকলে শৈলীকে অনেক ভালোবেসে ফেলেছে। বিয়ের কিছুদিন পর এক ছুটির দুপুরে শৈলী ও হৃদিত পাশাপাশি বসে গল্প করছিল, আর তখনই নিচ থেকে ডাক আসে। তারা কিছুক্ষণ পর নিচে নেমে এসে দেখে তাদের নামে একটা পার্সেল এসছে। শৈলীর নামে এসছে পার্সেলটা, কিন্তু অবাক করা বিষয় হলো পার্সেলটা কোথা থেকে এসছে বা কে পাঠিয়েছে তা কিছুই লেখা নেই সেখানে। যাই হোক, হয়তো শৈলীর কোনো বন্ধু সারপ্রাইজ গিফট পাঠিয়েছে ভেবে শৈলী এবং হৃদিত বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়ে নেয়। পার্সেলটা একটু উল্টে পাল্টে দেখতে দেখতে তারা নিজেদের ঘরে চলে আসে। ঘরে এসে পার্সেলটাতে কি আছে দেখার জন্য শৈলী আর হৃদিত একসাথে বসে পড়ে পার্সেলটা খুলতে। এক পর্যায়ে পার্সেলটা তারা খুলে ফেলে, আর সেখান থেকে বেরিয়ে আসে একটা সুন্দর পুতুল। পুতুলটা দেখে হৃদিত একটু অবাক হলেও শৈলী কিন্তু অনেক খুশি হয়, কারণ ছোট থেকেই পুতুল অনেক পছন্দ শৈলীর। অনেক ধরনের পুতুল দিয়ে সব সময় শৈলীর ঘরটা সাজানো থাকতো।
কিন্তু বিয়ের পর কোনো পুতুল এখানে আনতে পারেনি বলে তার মন খারাপ হতো। অবশেষে একটা পুতুল পেয়ে খুশিতে যেন নেচে ওঠে শৈলী। আর একটা পুতুল পেয়ে শৈলীকে কোনো ছোট বাচ্চার মতো খুশি হতে দেখে হৃদিতের মুখেও হাসি দেখা দেয়। তাই এটা কে পাঠিয়েছে এ বিষয়ে আর তেমন চিন্তা করে না তারা। সেদিন রাতে শৈলী পুতুলটাকে তার সাথে নিয়েই ঘুমোতে যায়। মাঝরাতে একটা শব্দে ঘুম ভেঙে যায় হৃদিতের। আর বিছানার পাশে হাত যেতেই সে আবিষ্কার করে শৈলী তার পাশে শুয়ে নেই। সে এবার ঘুম ঘুম চোখে তাকায় আর দেখে দরজার দিক থেকে শৈলী বিছানার দিকে এগিয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই শৈলী বিছানায় এসে হৃদিতের পাশে আবার আগের মতো শুয়ে পড়ে। শৈলী হয়তো বাথরুমে গিয়েছিল এটা মনে করে হৃদিত বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা করে না, আবার ঘুমিয়ে যায়। কিন্তু তাদের রুমের মধ্যেই বাথরুম থাকার পরেও শৈলী সদর দরজার বাইরে কি করছিল এই কথাটা ঘুমের ঘোরে একটা বারের জন্য হৃদিতের মাথায় আসে না। পরদিন খুব সকালে শৈলীর ফোনে একটা কল আসে। ফোনটা কানে নিয়ে সে কথা বলতে বলতেই বিছানা থেকে নেমে দ্রুত বাথরুমের দিকে চলে যায়। আর কিছুক্ষণ পর রেডি হয়ে বেরিয়ে আসে। হৃদিত এতক্ষণ ঘুম ঘুম চোখেই সম্পূর্ণ বিষয়টা দেখছিল। হঠাৎ শৈলীর আচমকা ডাকে ধর্মড় করে বিছানায় উঠে বসে সে। আর তাকে উঠতে দেখে শৈলী বলে, আমার একটু কাজ পড়ে গিয়েছে, আমি একটু বের হচ্ছি, ফিরতে দেরি হবে। তুমি সময় মতো অফিস চলে যেও, সন্ধ্যায় কথা হবে। এটুকু বলে হৃদিতকে কিছু বলার সুযোগ না দিয়েই দ্রুত পায়ে ঘর থেকে বের হয়ে যায় সে। আর ঘটনার আকস্মিকতায় হৃদিত ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে শৈলীর যাওয়ার পথের দিকে। এরপর সারাদিনে কাজের চাপে হৃদিতের আর শৈলীর খোঁজ নেওয়ার সময় হয় না। আর সে সকালের ঘটনাটা এক প্রকার ভুলেই যায় সে। সন্ধ্যায় অফিসের কাজ সেরে ফিরতেই হৃদিতের সকালের কথাগুলো মনে পড়ে যায়। আর সে মনে মনে ভাবে, আরে সারাদিনের কাজের চাপে শৈলীর একটা খবরও নেওয়া হয়নি, কি জানি সে বাড়িতে এসেছে কিনা। এসব ভাবতে ভাবতেই হৃদিত দ্রুত তার ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকে বেশ অবাক হয় সে, কারণ সে দেখে তাদের সারা বাড়িতে আলো জ্বললেও কোনো এক অজানা কারণে আজ শুধু তার ঘরটাই অন্ধকার হয়ে আছে। সে ধীরে ধীরে ঘরের মধ্যে পা বাড়ায়। এতক্ষণে অন্ধকার তার চোখ সয়ে গিয়েছে। আর এই আবছা অন্ধকারে সে দেখে তার ঘরের মধ্যে ঘোলা চুলে দুটি নারী অবয়ব দাঁড়িয়ে আছে। হৃদিত বেশ অবাক হয়, কারণ এর মধ্যে একটি অবয়বকে দেখে তার খুব চেনা চেনা মনে হচ্ছে। না না, যার কথা সে ভাবছে সে এখানে কিভাবে আসবে? তার সাথে তো অনেকদিন আগেই। আর কিছু ভেবে ওঠার আগেই ঘরের আলো জ্বলে ওঠে। হঠাৎ করে চোখে আলো পড়ায় চোখ বন্ধ করে নেয় হৃদিত। এরপর আস্তে আস্তে চোখ খোলে সে। আর চোখ মেলে সে মারাত্মকভাবে চমকে ওঠে। বিস্মিত হয়ে তাকিয়ে থাকে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে। এ কাকে দেখছে সে? এ কি আদেও সত্যি? ও এখানে কিভাবে এলো? আর ওর এ কি চেহারা হয়ে গেছে? সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে এক দৃষ্টে তাকিয়ে এই সব কথাই ঘুরপাক খাচ্ছিল তার মাথায়। আর তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিও একই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। কি গো, এভাবে ভূত দেখার মতো করে তোমরা একে অপরের দিকে তাকিয়ে আছো কেন? হঠাৎ শৈলীর ডাকে দুজনেরই সম্বিত ফেরে। একসাথে দুজনেই চমকে শৈলীর দিকে তাকায়। এবার শৈলী বলে, হৃদিত, এটা হলো আমার দিদি ভাই আহেলি। ছোট থেকেই আমার সুখ দুঃখে সব সময়ের সঙ্গী। আর দিদি ভাই, এই হলো হৃদিত, তোর মনুর বর। এটুকু বলেই হেসে ফেলে সে। কি, তোমার দিদি? তুমি তো আগে আমাকে বলনি শৈলী তোমার কোনো বোন আছে। বেশ উদ্বিগ্ন কণ্ঠেই জিজ্ঞেস করে হৃদিত। আসলে আমি প্ল্যান করেছিলাম যে দিদি ভাইয়ের সাথে যখন তোমার আমাদের বিয়ের আগে দেখাই হলো না, তাহলে বিয়ের পর ও বাড়িতে ফিরলে
একেবারে এভাবে তোমাকে ওর সাথে আলাপ করাবো। প্লিজ তুমি রাগ করো না। একটু কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দেয় শৈলী। কিন্তু এত সব কিছুর মধ্যে আহেলির মুখ থেকে আর একটি কথাও সরে না। সে ভাবে এও কি সম্ভব, যে মানুষটাকে সে একটা সময় এতটা ভালোবেসেছিল সেই মানুষটাই আজ তার বোনের স্বামী। তাদের সম্পর্ক ভাঙার এতদিন পর নিয়তি সেই মানুষটাকে এভাবে তার সামনে নিয়ে আসবে তা কখনো স্বপ্নেও ভাবতে পারেনি সে। একেই হয়তো নিয়তি বলে। আসলে বিদেশে পড়ার সময় আহেলি ও হৃদিতের পরিচয়, আর পরিচয়টা একসময় ভালোবাসার রূপ নেয়। কিন্তু সময়ের সাথে সাথেই হঠাৎ করে সম্পর্কটা তিক্ততার রূপ নেয়, আর ভাঙনের মাধ্যমে সমাপ্তি ঘটে সবকিছুর। যাই হোক, আগে যা ছিল ছিল, এখন হৃদিত তার বোনের বর। আগের কথাগুলো ভুলে এখন সেভাবেই হৃদিতের সাথে কথা বলবে বলে মনে মনে ঠিক করে নেয় আহেলি। যাই হোক, সেদিন রাতে এই ঘটনার পর আহেলি ও হৃদিত আস্তে আস্তে স্বাভাবিক হয়। আর আহেলি কিছুক্ষণ পর শৈলীকে বলে, বনু, অনেক রাত হয়েছে, এখন আমি আসি রে। না দিদি ভাই, ওটি হচ্ছে না। তোর সাথে এতদিন পর দেখা, তুই আজ কোথাও যেতে পারবি না। আজ তুই এখানেই থাকবি আমার সাথে। না রে, জোর করিস না বনু, আমি আজ বাড়ি যাই, কাল না হয় তুই ও বাড়িতে চলে আয়, সারা দিন আড্ডা হবে। না দিদি ভাই, আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুই আজ রাতে এখানেই থাকবি, ব্যাস, এটাই ফাইনাল। অগত্যা সেদিন রাতে অনিচ্ছা সত্ত্বেও সেখানেই থেকে যেতে হয় আহেলিকে। সেদিন রাতে আহেলির ঘুমানোর ব্যবস্থা করা হয় শৈলীদের ঘরে, তাই হৃদিতকে শুতে হয় অন্য ঘরে। যদিও আহেলি এটা নিয়ে আপত্তি করেছিল, কিন্তু তার কোনো আপত্তিকেই পাত্তা না দিয়ে শৈলী আহেলিকে তাদের ঘরেই শুতে নিয়ে যায়। সেদিন সারা রাত দিদির সাথে আড্ডা দেওয়ার কথা বললেও কিছুক্ষণ গল্প করার পরেই শৈলী ঘুমিয়ে যায়। কিন্তু ঘুম নেই আহেলির চোখে। সে কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসে বিছানায়, আর শৈলীর দিকে তাকিয়ে দেখে শৈলী ঘুমিয়ে আছে একটা নিষ্পাপ শিশুর মতো, আর তার পাশেই রাখা আছে একটা পুতুল। পুতুলটা দেখেই আহেলির মুখে কেমন যেন একটা হাসি ফুটে ওঠে। ছোট থেকেই শৈলীর খুব পছন্দের জিনিস হলো পুতুল, এটা খুব ভালো করেই আহেলি জানে। আর তাই তো সে এটুকু ভেবেই কেমন এক শীতল হাসি দিয়ে খুব সন্তর্পণে বিছানা থেকে নেমে সোজা চলে যায় নিজের সাথে আনা ব্যাগটার কাছে, আর ব্যাগ থেকে বের করে আনে একটা এন্টিকের খুব সুন্দর একটা পুতুল। আর সেটি হাতে নিয়ে কি যেন একটা চিন্তা করে পুতুলটা আস্তে করে রেখে দেয় শৈলীর ঠিক পাশে থাকা টেবিলের ওপর। এরপর সে বারান্দায় যাবে বলে শৈলীদের রুম থেকে বেরিয়ে আসে, আর রুম থেকে বের হতেই আহেলি দেখে হৃদিত আগে থেকেই দাঁড়িয়ে আছে বারান্দায়। এদিকে দরজা খোলার শব্দে হৃদিত চমকে পেছনে তাকিয়ে দেখে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আহেলি। কি ব্যাপার, তুমি এত রাতে এখানে কেন? আহেলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে হৃদিত। আসলে আমার ঘুম আসছিল না, তাই বারান্দায় একটু হাওয়া খেতে বের হয়েছিলাম। আহেলির কথা মাঝ পথেই থামিয়ে দিয়ে হৃদিত বলে ওঠে, ও, তার মানে রাত জাগার অভ্যেসটা এখনো আগের মতোই আছে। আর নিজের চেহারার এই কি অবস্থা করেছো তুমি? ও, শরীরের এমন অবস্থা হবে নাই বা কেন? যে তন্ত্রমন্ত্র করতে তারই তো প্রভাব এগুলো। তা তুমি কি সেগুলো এখনো একইভাবে করে যাচ্ছ? তা আর কার কার জীবন নষ্ট করলে তুমি? দেখো হৃদিত, প্রথমত আমি কোনো তন্ত্রমন্ত্র করি না। আমি নিজেও জানি না সেদিন কিভাবে এগুলো আমার কাছে চলে এসেছিল। আর দ্বিতীয়ত, তুমি এখন আমার বোনের স্বামী, আমি তাই আগের কোনো কথা তুলতে চাই না। আর তোমার সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে জানলে আমি কোনোদিনই এই বিয়ে হতে দিতাম না। মানে এটাও সম্ভব? আমার প্রাক্তন এখন আমারই ছোট বোনের স্বামী, এটা কিভাবে মানা সম্ভব? আহেলি বেশ কঠিন কণ্ঠেই কথাগুলো বলতে বলতেই সোজা ঘরের দিকে চলে যায়। আর আহেলির শেষের বলা কথাগুলো শুনে হৃদিত বেশ বিস্মিত আর ভয় মিশ্রিত চোখ নিয়ে তাকিয়ে থাকে আহেলির যাবার পথের দিকে। আর সে মনে মনেই বিড়বিড় করে বলে ওঠে, কি জানি,
এই মেয়ে আবার কোন চিন্তায় আছে। ভগবান, তুমি দেখো যেন আমাদের কোনো ক্ষতি না করে বসে। এতক্ষণ হৃদিতের অলক্ষ্যেই এক ছায়ামূর্তি ওকে লক্ষ্য করেছিল আড়াল থেকে, আর হৃদিতের মনে মনে কথা বলাগুলো শুনতে পায় সে, আর তার মুখে ফুটে ওঠে এক হাড় হিম করা শীতল হাসি। পরদিন ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই আহিলি বেরিয়ে আসে ও বাড়ি থেকে। কেউ ঘুম থেকে উঠে তাকে দেখার আগেই ও বেরিয়ে এসছে ওই বাড়ি থেকে। আহিলির মুখে লেগে আছে এক বিজয়ীর হাসি, যেন অনেক বড় কোনো কাজ ও অনেক চেষ্টার পর সফল হয়েছে। এরপর আহিলি ওর বাড়িতে গিয়ে আর দেরি করে না, খুব তাড়াতাড়ি নিজের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে, আর সকালের প্রথম ফ্লাইট ধরেই আবার ফিরে আসে দিল্লিতে। এদিকে সকালে ঘুম থেকে উঠে শৈলী আবিষ্কার করে আহিলি তার পাশে নেই। দিদিভাই কোথায় গেল এটা খুঁজতে খুঁজতেই শৈলী আবিষ্কার করে ওর বিছানার পাশে থাকা টেবিলের ওপর একটা অনেক সুন্দর অ্যান্টিকের পুতুল। পুতুল না বলে ওটাকে একটা মূর্তি বলাই ভালো, আর তার নিচে চাপা দেওয়া একটা চিরকুট, তাতে লেখা, বনু, তুই যখন চিরকুটটা পড়বি তখন হয়তো আমি তোর থেকে অনেক দূরে থাকবো। আমি জানি তুই ছোট থেকেই পুতুল অনেক পছন্দ করিস, তাই তোদের বিয়ের গিফট হিসাবে এটা দিলাম। হ্যাঁ, এটা হয়তো পুতুল না, কিন্তু আশা করি তোর এটা পছন্দ হবে। শুনেছি এই মূর্তিটি নাকি সৌভাগ্য বয়ে আনে। কখনো এটা নিজের কাজ ছাড়া করিস না। খুব ইচ্ছে ছিল নিজের হাতে তোকে এটা দেওয়ার, কিন্তু কি করব বল, গতকাল এত কথাবার্তার মধ্যে আমার আর মনেই ছিল না। আর সকালে অফিস থেকে একটা জরুরি কল আসায় আমাকে এই ভোরবেলায় তোর ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে যেতে হচ্ছে। সরি বনু, মন খারাপ করিস না। তোর আগামী জীবন খুব সুখের হোক। চিরকুটটা পড়েই বেশ মন খারাপ হয়ে যায় শৈলীর। সে ওই মূর্তিটা হাতের মধ্যে ধরে কিছুক্ষণ মন খারাপ করে বসে থাকে, তারপর নিজেকে একটু সামলে নিয়ে ফ্রেশ হতে বাথরুমে চলে যায়। এদিকে হৃদি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। সে শৈলীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার শৈলী, তোমার দিদি কোথায়? কোথাও দেখছি না যে, রুমেও তো নেই দেখলাম। দিদিভাই তো সেই কোন সকালে আমাদের ওঠার আগেই বেরিয়ে গিয়েছে। উত্তর দেয় শৈলী। শৈলীর কথাগুলো শুনে হৃদিত বেশ অবাক হয়, কিন্তু মুখে কিছু প্রকাশ করে না, আর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজ হৃদিতের বাড়ি ফিরতে একটু দেরি হয়। সে বাড়ি ফিরে দ্রুত দোতলায় উঠে নিজের ঘরের দিকে পা বাড়ায়। নিজের ঘরের কাছাকাছি আসতেই সে শুনতে পায় ঘর থেকে গুনগুন করে একটা মিহি সুর ভেসে আসছে। হৃদিত ঘরে ঢুকে দেখে শৈলী একটা অদ্ভুত মূর্তি হাতে নিয়ে তার দিকে তাকিয়ে বিভোর হয়ে গানটি গাইছে, আর কেমন যেন নেশাগ্রস্তের মতো তাকিয়ে আছে মূর্তিটির দিকে। হৃদিত যে ঘরে ঢুকেছে সেদিকে কোনো হুঁশ নেই তার। শৈলী, এই শৈলী, ডাকে হৃদিত, কিন্তু শৈলীর কানে যেন কোনো কথাই ঢুকছে না। এবার হৃদিত শৈলীর কাছে গিয়ে শৈলীর হাত ধরে একটু ঝাঁকুনি দিয়ে বলে, এই শৈলী। হ্যাঁ, কে? চমকে উঠে দূরে সরে যায় শৈলী। ও তুমি, তুমি কখন এলে? তা অনেকক্ষণ এসেছি। আমাকে ডাকোনি কেন? মূর্তিটা হাত থেকে নামিয়ে টেবিলের ওপর রাখতে রাখতে জিজ্ঞেস করে শৈলী। ডাকি নিই আবার, সে এসে থেকে তো ডেকেই যাচ্ছি তোমাকে, কিন্তু তোমার তো কোনো হুঁশই নেই সেদিকে। কি? আমাকে ডেকেছো তুমি? কিন্তু কখন? আমি তো কিছুই টের পাইনি। তুমি হয়তো এক মনে গান গাইছিলে তাই কিছু টের পাওনি, কিন্তু তোমার হাতে ওটা কি, আর কোথায় পেলে ওটা? জিজ্ঞেস করতে করতেই মূর্তিটা হাতে নিয়ে দেখার জন্য হৃদিত হাত বাড়ায় মূর্তিটার দিকে, কিন্তু সাথে সাথেই শৈলী দ্রুত হাতে মূর্তিটা হৃদিতের হাতের সামনে থেকে সরিয়ে নিয়ে যায় আর বলে, এটা হাত দেবে না। দিদিভাই আমাদের বিয়ের গিফট হিসাবে আমাকে এটা দিয়ে গিয়েছে, আর আমি ছাড়া আর কাউকে ওটায় হাত দিতে বারণ করেছে। এটুকু বলেই
মূর্তিটা নিয়ে দ্রুত পায়ে নিচে নেমে যায় সে। হঠাৎ করেই আজ শৈলীর এমন আচরণে বেশ অবাক হয় হৃদিত, আর তার থেকেও বেশি কৌতূহলী হয়ে পড়ে মূর্তিটা নিয়ে। আজকে হৃদিতের সাথে প্রয়োজন ছাড়া খুব বেশি কথা বলেনি শৈলী। রাতে আজ সে খেয়ে নিয়েছে হৃদিতের আগেই। খাওয়া দাওয়ার পর ঘুমানোর জন্য হৃদিত ঘরে চলে আসে। এসে দেখে আজ শৈলী তার আগেই ঘুমিয়ে পড়েছে। ওর হাতে শক্ত করে ধরে আছে সে সেই সন্ধ্যায় দেখা মূর্তিটা। হৃদিত আর ওকে বিরক্ত করে না, চুপচাপ শুয়ে পড়ে। কিন্তু আজ কেমন যেন ঘুম আসতে চায় না হৃদিতের। তার মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। এভাবেই কিছুক্ষণ এটা ওটা চিন্তা করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়ে তা নিজেই বুঝতে পারে না। হঠাৎ মাঝরাতে একটা ফিসফিসানির শব্দে ঘুম ভাঙে তার। ঘুম ভেঙেই চমকে ওঠে হৃদিত। সে দেখতে পায় ঘরের মেঝেতে কে যেন বসে আছে। হৃদিত অবয়বটি দেখে বুঝতে পারে যে ওটা শৈলী। শৈলী, শৈলী, এত রাতে তুমি ওখানে কি করছো? শুতে এসো। কিন্তু কোনো কথাই যেন কানে যায় না শৈলীর। যে নিজের মনেই একা একা ফিস ফিস করে কি যেন বলেই চলেছে আগের মতো। হৃদিত এবার শৈলীর নাম ধরে ডাকতে ডাকতে বিছানা থেকে নেমে নিচে শৈলীর সামনে চলে আসে। সে দেখে শৈলী তার লম্বা লম্বা চুলগুলো সামনের দিকে ছড়িয়ে নিজের মুখ ঢেকে রেখেছে, আর মাথা একদম নিচু করে দম দেওয়া পুতুলের মতো সামনে পেছনে দোল খাচ্ছে, আর অবিরাম কি যেন বিড়বিড় করছে। এই শৈলী, কি হয়েছে তোমার? আরে এত রাতে এখানে বসেই বা কি করছো? চলো ঘুমোবে, চলো। শৈলীর দিকে ঝুঁকে পড়ে কথাগুলো বলে হৃদিত, কিন্তু তার কোনো কথাই যেন শৈলীর কানে যাচ্ছে না। তাই সে এবার শৈলীর নাম ধরে ডাকতে ডাকতে ওকে ওঠানোর জন্য ওর কাঁধে হাত দেয়। আর তখনই শৈলী হঠাৎ করেই মাথা উঁচু করে তাকায় হৃদিতের দিকে। হৃদিত তাদের ঘরে জ্বলতে থাকা সেই মৃদু আলোতেও স্পষ্ট দেখতে পায় শৈলীর চোখগুলো জবা ফুলের মতো লাল হয়ে আছে। আর সে কিছু বুঝে ওঠার আগেই শৈলী প্রবল এক ধাক্কায় হৃদিতের হাতটা সরিয়ে দেয়। আর ধাক্কাটা প্রবল আর আকস্মিক হওয়ায় হৃদিত তাল সামলাতে না পেরে পড়ে যায়। হৃদিত শৈলীর এমন আচরণে মারাত্মক ভয় পায়। এরপর হঠাৎ করে শৈলী নিজের জ্ঞান হারিয়ে নিজেও মাটিতে পড়ে যায়। হৃদিত নিজেকে একটু সামলে নিয়ে শৈলীর কাছে এসে ওকে উঠিয়ে বিছানায় শুইয়ে দেয়, আর বুঝতে পারে শৈলী গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো শৈলী এত গভীর ঘুমের মাঝেও তখনও হাতে সেই অদ্ভুত মূর্তিটা শক্ত করে ধরে রেখেছে। সে আর শৈলীকে না ঘাঁটিয়ে চুপচাপ নিশ্চিন্ত মুখে ওর পাশে বসে থাকে আর সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। এরপর ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই হৃদিত বিছানা ছেড়ে উঠে পড়ে। এরপর সন্তর্পণে চলে যায় শৈলীর কাছে। শৈলী তখনও আগের মতোই সেই মূর্তিটা শক্ত করে ধরে আছে। হৃদিত এবার অতি কষ্টে অথচ যথাসম্ভব সন্তর্পণে মূর্তিটা শৈলীর হাত থেকে নিয়ে নেয়। তারপর দ্রুত পায়ে কোথায় যেন বেরিয়ে যায়। আর তখনই তার চোখ আটকায় ঘরের কোণায় পড়ে থাকা একটা সিঁদুর ল্যাপটানো শুকনো বাসি লেবুতে। হৃদিত কি যেন একটা চিন্তা করে, সেটাকেও উঠিয়ে নিজের সাথে নিয়ে দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে যায়। খুব সকালে বেশ পুরনো অথচ পরিপাটি একটা একতলা বাড়ির সামনে একটা বাইক এসে থামল। কোনো মতে বাইকটাকে একটু সাইডে রেখে এক প্রকার হন্তদন্ত হয়ে এক যুবক বাড়ির সদর দরজার কড়া নাড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই একজন মধ্যবয়সী লোক এসে দরজা খুলে তাকে ভেতরে আসতে বলে। তুমি এখানে একটু বসো, গুরুজি সাধনা করছেন। আমি তোমার কথা তাকে গিয়ে বলছি। গুরুজির সাধনা শেষ হলে আমি এসে তোমাকে নিয়ে যাব। কথাগুলো বলে লোকটি ঘরের মধ্যে চলে গেলেন। যুবকের মুখে স্পষ্ট চিন্তার ছাপ, মন খুবই উদ্বিগ্ন, যেন আর এক মুহূর্ত দেরিও তার সহ্য হচ্ছে না। কিছুক্ষণ পরে সেই মধ্যবয়সী লোকটি তাকে ডেকে ভেতরের কোনো একটা ঘরে নিয়ে গেল। ঘরের সামনে দাঁড়াতেই ঘরের মধ্যে থেকে যুবকের উদ্দেশ্যে ভেসে এলো এক গুরু গম্ভীর কণ্ঠস্বর। কিরে, তুই এসেছিস? আমি তোর অপেক্ষাই করছিলাম। আয় ভেতরে আয়, আর এখানে এসে বস।
যুবক এবার আর এক মুহূর্ত দেরি না করে শটাং ঘরে গিয়ে ঢুকে গুরুজির সামনে হাত জোর করে কেঁদে ফেলে আর বলে, আপনি ওকে বাঁচান গুরুজি, আপনি ওকে বাঁচান। রিদিত, বাবা তুই কাঁদিস না, একটু শান্ত হয়ে এখানে বস আর বল তো কি কি হয়েছে, সবটা শুরু থেকে বল আমায়। আগের মতোই গম্ভীর অথচ শান্ত স্বরে রিদিতের উদ্দেশ্যে কথাগুলো বলেন গুরুজি। সে এবার কান্না থামিয়ে একটু শান্ত হয় আর রিদিত বলতে শুরু করে, আমাদের বিয়ের পর থেকে সবই ঠিক ছিল বাবা, কিন্তু হঠাৎ করে একদিন ওর দিদি এলো আমাদের বাড়িতে। আর ওর দিদিকে জানেন? আমার প্রাক্তন সেই প্রেমিকা। আর আপনি তো জানেনই বাবা যে সে তন্ত্রমন্ত্র করে, হয়তো সকলের অগোচরে। আমাদের সম্পর্কটা ভাঙার পর আমার মনে হতো হয়তো ওর কোনো দোষ ছিল না, কারণ ওর মতো নিষ্পাপ মেয়ে কিভাবে এত ভয়ানক কাজ করতে পারে। আর আমার সবসময় নিজেকে নিজের কাছে অপরাধী মনে হতো। কিন্তু এবারও আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে শৈলীর কর্মকাণ্ড দেখে আমার সব ভুল ভেঙে যায়। আর আমার দৃঢ় বিশ্বাস এসব ওরই কাজ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটা ভয় মিশ্রিত দীর্ঘশ্বাস ছাড়ে রিদিত। এবার গুরুজি সব শুনে কিছুক্ষণ চুপ করে কি যেন একটা ভেবে নিয়ে রিদিতকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুই একটু ভেবে বলতো, শৈলীকে কি ওর বোন কিছু দিয়েছিল যেটা শৈলী সব সময় ব্যবহার করে বা নিজের কাছে রাখে? হ্যাঁ গুরুজি, আহেলি শৈলীকে একটা মূর্তি দিয়েছে আমাদের বিয়ের উপহার হিসেবে, আর ওকে বলেছে ওটা সবসময় ওর কাছেই রাখতে। আমি ওটা আমার সঙ্গে নিয়ে এসেছি। এটুকু বলেই রিদিতের সঙ্গে আনা একটি ব্যাগ থেকে একটা ছোট মূর্তি বের করে। এই যে গুরুজি দেখুন, এটা সবসময় শৈলীর কাছেই থাকে। ও কোনোভাবেই এটাকে ওর কাছছাড়া করতে চায় না। আর আজ ভোরে ঘর থেকে বের হওয়ার সময় দরজার কাছ থেকে আমি এই লেবুটা পাই। এই যে দেখুন। বলে একটা সিঁদুরে লাল হয়ে থাকা পাতি লেবু রিদিত গুরুজির সামনে তুলে ধরে। গুরুজি এবার তার সামনে থাকা মহাকালীর বিগ্রহের চরণে থাকা একটা লাল কাপড় তুলে নিয়ে সেটার মধ্যে রিদিতের সাথে আনা মূর্তি আর পাতি লেবুটা নিয়ে পিছিয়ে নিজের কাছে রাখেন আর বলেন, আচ্ছা আমাকে আজ রাতটা সময় দে, আমি আজকে ধ্যানে বসে দেখি বিষয়টা কি, আর তারপরে আমি এর প্রতিকারের বিষয়ে কিছু বলতে পারবো। তুই কাল ভোরে বরঞ্চ আয়। রিদিত গুরুজিকে প্রণাম করে চিন্তিত মুখ নিয়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। বাড়িতে পৌঁছে রিদিত দেখে শৈলী ঘুম থেকে উঠে তন্ন তন্ন করে সারা ঘরে কি যেন খুঁজছে। রিদিত যে কখন ঘরে ঢুকেছে তার সেদিকে কোনো হুঁশ নেই। রিদিত কিছুক্ষণ দাঁড়িয়ে শৈলীকে দেখতে থাকে। এই কদিনে কি চেহারা হয়েছে শৈলীর! চুলগুলো আলু থালু, রাতের পর রাত না ঘুমিয়ে চেহারা ভেঙেছে, চোখের নিচে কালি জমেছে। নিজের অজান্তেই অজানা কোনো এক আশঙ্কায় রিদিতের চোখের কোণটা ভিজে ওঠে। কিছুক্ষণ এভাবে থেকে নিজেকে সামলে নিয়ে সে শৈলীকে ডাক দেয়, শৈলী, শৈলী। রিদিতের হঠাৎ ডাকে একটু যেন কেঁপে ওঠে শৈলী। রিদিতের দিকে তাকিয়ে বলে, তুমি কখন এলে? আর এত সকালে কোথায় গিয়েছিলে তুমি? আমি এই তো একটু মর্নিং ওয়াকে গিয়েছিলাম, কিন্তু সেই আশা থেকে দেখছি তুমি কি যেন খুঁজছো। কি হয়েছে শৈলী? কিছু কি হারিয়ে গিয়েছে? হ্যাঁ গো, দেখো না, আজ সকাল থেকে দিদি ভাইয়ের দেওয়া সেই মূর্তিটা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে আমি কাল রাতে ঘুমানোর আগে ওটাকে টেবিলের ওপর রেখে ঘুমাচ্ছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে আর পাচ্ছি না। আরে কাঁদছো কেন? একটা মূর্তিই তো, হারিয়ে আর যাবে কোথায়? তুমি এত চিন্তা করো না, এখানে ওখানেই কোথাও আছে, হয়তো পরে ঠিক পেয়ে যাবে। সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে কথাগুলো বলে রিদিত। আরে না, তুমি বুঝতে পারছো না, ওটা দিভাইয়ের দেওয়া উপহার, আমার খুব পছন্দের ছিল। কোথায় গেল? এইটুকু বলে রিদিতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আবারও মূর্তি খোঁজার কাজে ব্যস্ত হয়ে যায় সে। রিদিত আর কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে আর অপেক্ষা করতে থাকে আগামীকাল ভোরের।
আর এদিকে মধ্যরাতে গুরুজি ধ্যানে বসেন। তার সামনে এখন মহাকালীর বিশাল বিগ্রহের সামনে সিঁদুর দিয়ে একটা চতুর্ভুজ আকৃতির যন্ত্র অঙ্কিত, আর সেই যন্ত্রের ঠিক মাঝখানে রাখা হৃদিতের আনা মূর্তিটা। গুরুজি এবার মহাকালীর নামে আহুতি দিয়ে ধ্যানে আত্মনিয়োগ করেন আর কিছু অতি মারাত্মক জিনিস প্রত্যক্ষ করেন। এদিকে সারাদিন শৈলীর মধ্যে ওই মূর্তিটা হারিয়ে যাওয়া নিয়ে অস্থিরতা কাজ করলেও সেদিন রাতে কোনো এক অজানা কারণে শৈলী কোনো অস্বাভাবিক আচরণ করে না। পরদিন ভোরের প্রথম আলো ফুটলে হৃদিত আবার বাড়ি থেকে বেরিয়ে গুরুজির আশ্রমের উদ্দেশ্যে রওনা দেয়। আশ্রমে পৌঁছে হৃদিত দরজার কড়া নাড়তেই আগের দিনের সেই মধ্যবয়সী লোকটি সাথে সাথে আশ্রমের দরজা খুলে হৃদিতকে ভেতরে আসতে বলে। হৃদিতের মনে হয় লোকটা যেন তার জন্যই ওখানে অপেক্ষা করছিল। হৃদিত ভেতরে যেতেই গুরুজি বলে ওঠেন, এসেছিস বাবা, আয় আয়, এখানে বস। হৃদিত গুরুজিকে প্রণাম করে গুরুজির সামনে বসে আর জিজ্ঞেস করে, কিছু জানতে পেরেছেন গুরুজি? কি হচ্ছে আমার শৈলীর সাথে? জানতে তো পেরেছি, কিন্তু পুরোটা নয়। এখনো অনেক কিছু আমার সামনেই তো আসা। আচ্ছা, তার আগে বলতো, গতকাল ওই মূর্তিটা শৈলী মায়ের কাছে না থাকায় ওর মধ্যে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিস? আচ্ছা, গতকাল এখান থেকে যাওয়ার পর কি কি ঘটেছে সবটা বলতো আমাকে। হৃদিত বলতে শুরু করে, গতকাল এখান থেকে বাড়ি ফিরে দেখি শৈলী পাগলের মতো মূর্তিটা খুঁজছে, আর কোনো দিকেই তার কোনো খেয়াল নেই। এরপর আমি ওকে কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে অফিসে চলে যাই। রাতে আমি বাড়িতে ফেরার আগেই ও ঘুমিয়ে যায়। আমি আর ডাকিনি ওকে, কিন্তু অবাক করা বিষয় হলো গতকাল রাতে ও আর কোনো অস্বাভাবিক কাণ্ড ঘটায়নি। এটুকু বলে হৃদিত থামে। এবার গুরুজি কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করেন, আমি গতকাল রাতে ধ্যান করে যা বুঝলাম, শৈলীর উপর মহাডামর তন্ত্রের সব থেকে ভয়ানক মহাডাকিনী বিদ্যার প্রয়োগ করা হয়েছে। আজ থেকে আর 3 দিন পর, অর্থাৎ আগামী অমাবস্যায় মহাডাকিনী তার বলি নেবে। কিন্তু আমি অনেক চেষ্টা করেও কোনোভাবেই দেখতে পারিনি যে কেই ডাকিনী বিদ্যার প্রয়োগ করেছে এবং কার উপর করা হয়েছে। এরপর আমি সারা রাত বসে ভাবি তোর বলা শৈলীর লক্ষণগুলোর কথা, আর বুঝতে পারি শৈলীর ওপরে ডাকিনী বিদ্যা প্রয়োগ করা হয়েছে। আর তোর আনা মূর্তিটার কাজ আমি এতক্ষণে বুঝতে পারিনি। মূর্তির হিসেবটা মেলাতে পারছিলাম না, কিন্তু তোর কথা শুনে এখন বুঝতে পারলাম মূর্তিটা আসলে যার উপর ডাকিনী বিদ্যা প্রয়োগ করা হয়েছে তাকে চেনানোর জন্য দেওয়া হয়েছে। কারণ ডাকিনী বিদ্যা প্রয়োগের পর শিকারকে চিনিয়ে দিতে কোনো কিছু, একটা বস্তু, একটা চিহ্নর প্রয়োজন হয়, বুঝলি? আর এখানে মূর্তিটা সেই কাজটাই করছে। এটুকু বলে গুরুজি থামেন। আচ্ছা, তাহলে তো ওই মূর্তিটা এখন শৈলীর কাছে না থাকলে ডাকিনী আর ওকে চিনতে পারবে না, তাই না? না, মহাডাকিনী তার শিকারে ঘ্রাণ পেয়ে গিয়েছে। এখন আর মূর্তিটা থাকা না থাকায় কিছু যায় আসে না। আর এখন থেকে শৈলী আর কোনো অস্বাভাবিক আচরণ করবে না, কিন্তু ধীরে ধীরে ওর শরীর ভাঙতে থাকবে। আর কোনো না কোনোভাবে মহাডাকিনী প্রতিদিন ওর শরীর থেকে একটু একটু করে রক্ত আর ওর জীবন শক্তি শুষে নিতে থাকবে। আর মহাডাকিনী বিদ্যা একবার কারোর উপর প্রয়োগ করা হলে মহাডাকিনী তার কাজ সম্পূর্ণ করেই ছাড়ে। এভাবে বলবেন না গুরুজি, আপনি আপনি আমার শৈলীকে বাঁচান। কোনো একটা উপায় বলুন যাতে আমার শৈলীর কোনো ক্ষতি না হয়। কান্না জড়িত কণ্ঠে গুরুজির উদ্দেশ্যে কথাগুলো বলে ওঠে হৃদিত। উপায় একটা আছে, কিন্তু তা যে খুব ভয়ঙ্কর আর কঠিন রে। কি উপায় গুরুজি? মহাডাকিনী যখন একবার এসেছে তখন নিজের বলি না নিয়ে সে তো ফিরবে না। কারো না কারোর একটা প্রাণ সে নাশ হবেই। এখন তুই যদি সম্মতি দিস তাহলে এর বিপরীতমুখী বিদ্যা প্রয়োগ করে সামনের অমাবস্যা রাতে শৈলীর সুরক্ষার জন্য যজ্ঞ করতে পারি। এতে হয়তো শৈলী বেঁচে যাবে।
কিন্তু যেই ডাকিনী বিদ্যার প্রয়োগ করেছে, অর্থাৎ তার সন্দেহ অনুসারে আহেলির প্রাণনাশ হবে। কারণ ডাকিনী তার কাজে সফল না হলে তার সাধকেরই প্রাণ নিয়ে নিজ লোকে ফিরে যায়। এখন তুই যদি আহেলির মৃত্যু হবে জেনেও রাজি থাকিস, তাহলে এই বিদ্যার প্রয়োগ করব। গুরুজির বলা শেষ কথাগুলো শুনে হৃদিত একটু চমকে ওঠে আর ভাবতে থাকে তার শৈলীকে বাঁচাতে গেলে অহেলিকে মরতে হবে। সেই অহেলি যাকে কোনো এক সময় সে খুবই ভালোবাসত, সেই অহেলি যাকে ছেড়ে অন্য কারোর সাথে থাকতে হবে এটা কখনো চিন্তাও করতে পারেনি। হ্যাঁ, অহেলির কাজের জন্য এখনও অহেলিকে ঘৃণা করে, কিন্তু ওর মৃত্যু কামনা কখনো করেনি হৃদিত। হৃদিত প্রথমে ভাবে যে ও গুরুজিকে বলবে, না, ও কোনোভাবেই কোনো কারণেই অহেলিকে মারতে পারবে না। কিন্তু পরক্ষণেই শৈলীর নিষ্পাপ মুখটা ওর চোখের সামনে ভেসে ওঠে আর হৃদিত অবশেষে নিজের মনটাকে শক্ত করে গুরুজিকে বলেই ফেলে, শৈলীকে বাঁচাতে যা করতে হয় আপনি করুন গুরুজি। অপরাধীর শাস্তি পাওয়া উচিত। যা করতে হয় আপনি করুন, আমি কিছু বলবো না। এটুকু বলেই হৃদিত এক ছুটে আশ্রম থেকে বেরিয়ে যেতে চায়। যাওয়ার আগে এটা নিয়ে যাও। এটুকু বলে গুরুজি হৃদিতের কাছে এসে তার হাতে একটা লাল কবচ দেয় আর বলেন, এটা আজ রাতে শৈলী ঘুমিয়ে পড়লে ওর হাতে লাল সুতো দিয়ে পরিয়ে দিতে, তাহলে মহা ডাকিনী সরাসরি ওর কাছে আসতে পারবে না। মা তোমাদের সাথে মঙ্গল করে। এরপর হৃদিত আর তখন বাড়ি না ফিরে একেবারে অফিস চলে যায়। সারাদিন আহেলি আর তার আগের একসাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়তে থাকে তার। কোনো কাজে সেদিন মন বসে না তার। রাতে বাড়ি ফিরে হৃদিত দেখে আগের দিনের মতো আজও শৈলী ঘুমিয়ে গিয়েছে। এরপর সে সুযোগে হৃদিত সকালে গুরুজির দেওয়া তাবিজটা হাতে শৈলীর বেঁধে দেয়। কিন্তু সেদিন মাঝরাতে একটা ভয়ানক স্বপ্ন দেখে হৃদিত। সে দেখে একটা অন্ধকার জায়গায় আহেলি পড়ে আছে আর তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে বিভৎস এক নারী মূর্তি। আর আহেলি জোরে জোরে চিৎকার করে হৃদিতের নাম ধরে ডাকছে আর বলছে, হৃদিত, হৃদিত আমাকে বাঁচাও। আমি আমি তোমাকে অনেক ভালোবাসি হৃদিত, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আর সেখান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিকট শব্দে হাসছে আর একজন নারী অবয়ব। আর অবয়বটি হৃদিতের খুব চেনা চেনা লাগছে, কিন্তু বুঝতে পারছে না কে সেই নারী। এটুকু দেখেই ধড়মড় করে বিছানায় উঠে বসে হৃদিত। তখন সে আবিষ্কার করে শৈলী তার পাশে নেই। হৃদিত আর কিছু চিন্তা না করে বিছানা থেকে নেমে শৈলীকে খুঁজতে থাকে। আর তখনই তার কানে আসে একটা চিৎকার। হ্যাঁ, এটা শৈলীর আওয়াজ। আর চিৎকারটা ভেসে আসছে দোতলার শেষ মাথার পরিত্যক্ত বাথরুম থেকে। হৃদিত আর কিছু চিন্তা না করে সেদিকে পা বাড়ায়, কিন্তু হৃদিত জানতো না সেখানে তার জন্য ঠিক কী অপেক্ষা করছিল। হৃদিত সেখানে পৌঁছে দরজাটা খুলতেই একটা উৎকট গন্ধ তার নাকে এসে ধাক্কা দেয়। আর ভিতরে তাকাতেই সে দেখে সেখানে অসংখ্য মরা কাক আর ছোট ছোট প্রাণীর মৃতদেহ পড়ে আছে। চারিদিকে চাপ চাপ রক্ত, আর তার মাঝখানে হাত পা মুড়ে পড়ে আছে শৈলী। তার হাত থেকে রক্ত ঝরছে, তার কোনো জ্ঞান নেই। হৃদিত শৈলীর এই অবস্থা দেখে আর কিছু না ভেবে ওকে নিয়ে চলে যায় ঘরে, আর ওকে বিছানায় শুইয়ে চোখে মুখে জলের ছাপটা দিতে থাকে। কিছুক্ষণ পর শৈলীর জ্ঞান ফিরে আসে। আস্তে আস্তে চোখ মেলে তাকায়ও। হৃদিত শৈলীর মাথায় হাত বোলাতে থাকে। এভাবে কেটে যায় কিছুক্ষণ। এরপর শৈলী সুস্থ হলে হৃদিত আস্তে আস্তে শৈলীকে জিজ্ঞেস করে, শৈলী, তুমি ওখানে গেলে কিভাবে? ওই বাথরুমটা তো পরিত্যক্ত। তুমি ওখানে কেন গিয়েছিলে? আর কি হয়েছিল তোমার সাথে? শৈলী এবার হৃদিতকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ফেলে আর বলে,
কেটে নিজের ইচ্ছে যায়নি গো। আমি তো রাতে একটু বাথরুমে যাবো বলে উঠেছিলাম, আর তখনই শুনলাম আমাদের ঘরের বাইরে থেকে কি যেন একটা মেলি কণ্ঠে ফিস ফিস করে আমার নাম ধরে ডাকছে। প্রথমে আমি আমার মনের ভুল ভেবে পাত্তা দিইনি, কিন্তু কিন্তু কিছুক্ষণ পর ডাকটা আরো স্পষ্ট হয়। তাই আমি কৌতূহল বশত বাইরে কে আছে দেখতে দরজাটা খুলে বাইরে যাই। আর তখনই আবার কি যেন হয়ে যায়, আমার কিছু মনে নেই। এরপর আমি শুধু অনুভব করি আমার চুল ধরে খুব জোরে টানছে, আর আমার হাতে ধারালো কিছু একটা লাগছে। এরপর আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছুটা। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, কিন্তু কিন্তু আমি মরতে চাই না রিদিত। আমাকে প্লিজ বাঁচাও, তুমি বাঁচাও আমাকে। এটুকু বলেই শৈলী হৃদিতকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আহা, এভাবে কাঁদে না শৈলী, আমি তো আছি। আমি কিচ্ছু হতে দেব না তোমার, কিচ্ছু হবে না তোমার, আমি আছি। আর আগামীকাল আমি তোমাকে আমাদের গুরুজির কাছে নিয়ে যাব। এইটুকু বলে হৃদিত শৈলীর মাথায় হাত বোলাতে থাকে। এভাবে সেদিন রাতটা কেটে যায়। পরদিন ভোরে হৃদিত শৈলীকে নিয়ে গুরুজির আশ্রমে উপস্থিত হয়। তারা আশ্রমে পৌঁছে দেখে গুরুজি ধ্যান করছেন। এভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ। তারপর গুরুজির ধ্যান ভাঙলে গুরুজি হৃদিত আর শৈলীকে ভেতরে ডাকেন। তারা ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকেই হৃদিত গুরুজির সামনে গিয়ে কাঁদো কাঁদো গলায় হাত জোর করে বলে ওঠে, গুরুজি, আপনি শৈলীকে বাঁচান। গতকাল আমি আপনার কথা মতো শৈলীকে ওই তাবিজটা পরিয়ে দিই, কিন্তু এরপর গতকাল রাতে আরো ভয়ানকভাবে ওর উপর আক্রমণ করে ওই পিশাচিনী। কিন্তু গুরুজি, আপনি তো বলেছিলেন ওটা শৈলীকে পড়ালে ওর উপর আর প্রত্যক্ষভাবে আক্রমণ করতে পারবে না ওই ডাকিনী। তাহলে এমন কেন হলো গুরুজি? আচ্ছা, তুই একটু শান্ত হয়ে বস। আমার শৈলী মায়ের সাথে কিছু কথা আছে, আর ওর কাছ থেকে কিছু জিনিস জানতে হবে আমাকে। এটুকু বলে গুরুজি এবার শৈলীকে কাছে ডেকে গুরুজির সামনে হৃদিত আর শৈলীকে বসতে বলেন। তারপর তিনি শৈলীর উদ্দেশ্যে বলেন, আচ্ছা বলো তো মা, গতকাল রাতে তোমার সাথে কি কি হয়েছে? শৈলী গুরুজিকে সব ঘটনা খুলে বলে। এরপর গুরুজি আবার বলেন, আচ্ছা, তোর কি আর কিছু মনে হয়, বা তোর সাথে কি আর কিছু অস্বাভাবিক ঘটেছে? হ্যাঁ গুরুজি, আমার সব সময় মনে হয় কেউ যেন আমার সাথে সাথে ঘুরছে, আর আর কোনো কিছু যেন আমাকে সব সময় নিজের কাছে টানছে। আর আমার সাথে প্রতি রাতে কি হয় আমি জানি না। আমার কোনো রাতের কথাই পরদিন সকালে মনে থাকে না। কথা শেষ করে শৈলী। আচ্ছা, তোরা আর একটা কথা একটু আমাকে বলতো, তোদের বাড়িতে কি কিছুদিনের মধ্যে নতুন কোনো লোক এসেছে, বা নতুন কোনো মানুষকে কি তোরা কিছুদিনের মধ্যেই কাজে রেখেছিস? হৃদিত ও শৈলীর উদ্দেশ্যে কথাগুলো বলেন গুরুজি। গুরুজির কথায় শৈলী হ্যাঁ বলতে চাচ্ছিল, কিন্তু শৈলীকে কিছু বলার সুযোগ না দিয়ে হৃদিত উত্তর দেয়, না, আমাদের বাড়িতে তো এর মধ্যে কোনো নতুন মানুষ আসেনি, আর আমরাও নতুন কাউকে কাজে রাখিনি। আচ্ছা, আমার যা জানার ছিল তা জানা হয়ে গিয়েছে, তোরা চিন্তা করিস না। গুরুজি, আমার সাথে এমন হচ্ছে কেন? কি হয়েছে আমার? তুই চিন্তা করিস না, কিচ্ছু হয়নি তোর। যা, এখন তুই একটু বাইরে যা মা, আমার হৃদিতের সাথে একটু কথা আছে। শৈলী এবার গুরুজিকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যায়। গুরুজি, আপনি কি কিছু বুঝলেন? আমার শৈলীর কিছু হবে না তো? আমি যা বুঝলাম, অনেক মারাত্মক কিছু ঘটতে চলেছে কালকে, আর যে এগুলো করছে সে মারাত্মক এক বিপদকে ডেকে এনেছে নিজের অজান্তেই, আর এর শাস্তি তো তাকে পেতেই হবে। কারণ মা সকল দোষ ক্ষমা করলেও কারণ অনিষ্টকারীকে কখনো ক্ষমা করেন না।
তুই চিন্তা করিস না, অপরাধী শাস্তি পাবেই। মা সকলের মঙ্গল করুক। গুরুজি তার কথা শেষ করে তার সামনে থাকা মায়ের বিগ্রহের উদ্দেশ্যে প্রণাম করে। আজ রাতে শৈলীর হাতে গতকাল যে তাবিজটা বেঁধে দিয়েছিলি সেটা খুলে দিস, আর আগামীকাল রাতে শৈলীকে একটু চোখে চোখে রাখিস। আচ্ছা, আহিলি তোদের বাড়িতে কবে এসেছিল? এই তো 6-7 দিন আগে। কেন গুরুজি? জিজ্ঞেস করে হৃদিত, কিন্তু হৃদিতের কথার কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ কি যেন একটা ভেবে নিয়ে গুরুজি হৃদিতের উদ্দেশ্যে বলেন, তোকে যে একটা আমার কাজ করে দিতে হবে হৃদিত। কাল ভোরে আমাকে কিছু খবর এনে দিতে হবে। কি খবর গুরুজি? আহিলির এখন কি অবস্থা? ওর বাড়িতে নতুন এসেছে কিনা, ও এখন কোথায় আছে, এগুলো আমাকে একটু জানাবি। কেন গুরুজি, কি হয়েছে? আপনি কি কিছু আঁচ করতে পেরেছেন? আমার শৈলীর কিছু হবে না তো? অন্য কারো দোষের জন্য আমার শৈলী শাস্তি পাবে না তো? আপনি চুপ করে থাকবেন না গুরুজি? আমার কাছ থেকে কিছু লোকাবেন না। আমাকে আমাকে সবটা বলুন না গুরুজি। কিছুক্ষণ চুপ করে থেকে গুরুজি বলেন, না, কিছু না, কিছু হিসেব মেলাতে পারছি না। আচ্ছা, তুই কাল ভোরে এসে আমাকে ওই খবরগুলো একটু জানিয়ে যাস। ওগুলো না জানলে কালকের যজ্ঞে যে মারাত্মক ভুল হয়ে যাবে রে। আর আগামীকাল যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকিস। আগামীকাল এমন কিছু শোনা বা দেখা লাগতে পারে যার জন্য তুই প্রস্তুত নাও থাকতে পারিস। আচ্ছা, এখন আয়, শৈলী অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে। গুরুজির কথা শেষ হলে হৃদিত গুরুজিকে প্রণাম করে শৈলীকে নিয়ে আশ্রম থেকে বাড়িতে ফিরে আসে। হৃদিত সেদিন গুরুজি বলার পর নিজের অনিচ্ছা সত্ত্বেও আহিলির খবর জানার জন্য লোক পাঠায়, আর জানতে পারে আহিলি এখন দিল্লিতে আছে নিজের অ্যাপার্টমেন্টে, আর আহিলি খুব অসুস্থ। হৃদিত আরও জানতে পারে ও নাকি ওর বাড়িতে একজন আয়া রেখেছে ওর দেখাশোনার জন্য, কিন্তু ওর প্রতিবেশীদের মতে সেই মহিলা নাকি কেমন অদ্ভুত, আর প্রায়ই ওর বাড়ির ভেতর থেকে মাঝরাতে কাকের আর বেড়ালের ডাক শোনা যায়। আহিলি অসুস্থ শুনে হৃদিতের প্রথমে খারাপ লাগলেও শেষের কথাগুলো শুনে হৃদিতের প্রচণ্ড রাগ হয়। সে মনে মনে বলতে থাকে, আহিলি, এতদিন পরেও তুমি এই তন্ত্রমন্ত্র ছাড়তে পারলে না, আর এখন নিজের ছোট বোনের ক্ষতি করার জন্য, বলা ভালো তাকে মেরে ফেলার জন্য এত চেষ্টা করে যাচ্ছ। ছি আহিলি, আমার এখন ভাবতেও লজ্জা করে যে আমি কোনোদিন তোমাকে ভালোবাসতাম, বা এখনো তোমাকে ভুলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমার মনে যখন তোমার বোনের জন্য কোনো দয়া মায়া নেই, আমার মনেও আজ থেকে তোমার জন্য কোনো দয়া থাকলো না। আমিও এর শেষ দেখে ছাড়বো। এসব ভাবতে ভাবতেই হৃদিত আর দেরি না করে সেদিন রাতেই গুরুজির কাছে চলে যায়। গুরুজি প্রথমটায় এত রাতে হৃদিতকে আসতে দেখে একটু অবাক হয়, কিন্তু হৃদিত তার আসার কারণ জানালে গুরুজি হৃদিতকে বসিয়ে তার কাছ থেকে সমস্ত কথা খুব মন দিয়ে শুনতে থাকে। হৃদিত খবর নিয়ে যা যা জানতে পেরেছে সব খুলে বলে গুরুজিকে। গুরুজি সব কথা চুপচাপ গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকেন। গুরুজি, আপনি এখন তো বুঝলেন সব কিছুর পেছনে আহিলিই আছে। এবার আপনি দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য যা করতে হয় করুন, আমি আর কোনো কিছুতে বাধা দেব না। এবার গুরুজি নীরবতা ভাঙেন এবং বলেন, শোন হৃদিত, তুই এখন একটু শান্ত হয়ে এখানে আমার সামনে বস, আর আমি যা বলবো তা খুব মন দিয়ে শুনবি। জানি আমি এখন যা বলবো তা মেনে নিতে প্রথমে তোর একটু কষ্ট হবে, তুই প্রথমটা বিশ্বাস নাও করতে পারিস, কিন্তু আমি এখন যা যা বলবো সেগুলো একটু কষ্ট হলেও তোর মানতে হবে। হৃদিত গুরুজির কথা শুনে এবার গুরুজির সামনে বসে পড়ে। গুরুজি এবার বলতে শুরু করে, হৃদিত, এতদিন তুই এসে আমাকে শৈলীর সাথে ঘটা ঘটনাগুলোর বিষয়ে যা যা বলেছিস তা সবটাই সাজানো। সব ঘটনাই তোর সামনে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে। শুরুর দিকে আমিও ভেবেছিলাম হয়তো শৈলীর উপর মারাত্মক কোনো বিদ্যার প্রয়োগ করা হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমার ভুল ভাঙতে থাকে।
আর তোর আনা ওই মূর্তিটার উপর তন্ত্রের কোনো প্রভাব নেই, ওটাও তোর সামনে সাজিয়েই উপস্থাপন করা হয়েছে। কি বলছেন গুরুজি আপনি এগুলো? আপনার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। কথার মাঝে গুরুজিকে থামিয়ে দিয়ে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে হৃদিত। হ্যাঁ, ওই দিন ধ্যানে বসে দেখা নারী অবয়বের সাথে শৈলীর মিল পাওয়ার পর আমিও ভেবেছিলাম যে আমার হয়তো কোনো ভুল হচ্ছে। এই জন্য আমি নিশ্চিত হওয়ার জন্য গতদিন তোকে ওই তাবিজটা দিয়েছিলাম। আর শৈলীর উপর যদি সত্যি ডামর তন্ত্রের প্রয়োগ হয়ে থাকতো, তবে ওই তাবিজটা পড়ার পর মহাডাকিনী প্রত্যক্ষভাবে ওর কাছে আসতে পারতো না, আর ওর গায়ে কোনো আঁচড়ও লাগতো না। কিন্তু যে ডামরতন্ত্রের প্রয়োগ করে তার কাছে প্রতিদিন রাতেই মহাডাকিনী আসে ভোগ নিতে, আর গতকালও তার অন্যথা হয়নি। শৈলী জানতো না যে ওর হাতে তাবিজ থাকাকালীন ও ভোগ দিলে ডাকিনী সেটা গ্রহণ করতে পারবে না আর ওর উপর আক্রমণ করবে। আর তাই তাবিজ পড়া অবস্থায় যখনই ও ভোগ দেয়, ডাকিনী সেই ভোগ গ্রহণ করতে না পেরে প্রচণ্ড রাগে ওর উপরেই পরোক্ষভাবে আক্রমণ করে। না, আপনার আপনার কোথাও ভুল হচ্ছে গুরুজি। এমনও তো হতে পারে যে ডাকিনী শৈলীর উপর তাবিজের জন্যই প্রত্যক্ষভাবে আঘাত করতে না পেরে রেগে গিয়ে ওভাবে আঘাত করছে। আচ্ছা, তোর কথা আমি মেনে নিলাম। তাহলে এবার আমাকে বল, তুই যখন শৈলীর চিৎকার শুনে ওর কাছে গিয়েছিলি, তখন ওই জায়গার আশেপাশে তুই ঠিক কি দেখেছিলি? ওখানে একটা বিভৎস গন্ধে ঘরটা ভরেছিল, আর ঘরের মধ্যে অসংখ্য কাক আর ছোট ছোট প্রাণী ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল, আর তাদের রক্ত সারা ঘরময় ছড়িয়েছিল। কথাগুলো বলতে বলতে হৃদিত নিজেই আঁতকে ওঠে। তখন গুরুজি আবার বলতে শুরু করেন। মহাডাকিনীকে প্রতিদিন কাক আর কোনো একটা প্রাণীকে ভোগ হিসাবে উৎসর্গ করতে হয়, আর শৈলী যেখানে ওই দিন পড়েছিল ওই জায়গাতেই নিয়মিত ও মধ্যরাতে মহাডাকিনীকে ভোগ উৎসর্গ করে। আর এই ভোগ গ্রহণের পরেই সে তার শিকার, অর্থাৎ যার উপর ডাকিনী বিদ্যা প্রয়োগ করা হয়েছে, তার জীবনী শক্তি কোনো না কোনোভাবে শুষে নিতে থাকে। আর হৃদিত, তোকে আমি আহিলির খবর কেন আনতে বলেছিলাম জানিস? কারণ শুরু থেকেই আমার মনে হচ্ছে শৈলী নয়, বরং আহিলির ওপরেই ডাকিনী বিদ্যা প্রয়োগ করা হয়েছে। আর আজ তোর আনা খবর থেকে আমি নিশ্চিত হলাম যে আমার ধারণাই ঠিক। আর ডাকিনী এতদিন কোনো না কোনো রূপে এসে আশ্রয় নিয়েছে আহিলির বাড়িতে, আর ধীরে ধীরে প্রতি রাতে শুষে নিচ্ছে ওর জীবনী শক্তি। এই তন্ত্র প্রয়োগ করছে শৈলী। কি বলছেন গুরুজি? আপনি যা বলছেন ভেবে বলছেন তো? আমার শৈলী কিভাবে এই কাজ করতে পারে? না, আমি বিশ্বাস করতে পারছি না গুরুজি। আপনার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, তবে আজ মধ্যরাতে শৈলীর উপর নজর রাখিস, তাহলেই তুই বুঝতে পারবি কে কি করছে। আর মনে করে ওর হাত থেকে কালকে তাবিজটা খুলে দিস আজকে। যদিও আমার যা মনে হয় এতক্ষণে ও হয়তো নিজেই ওটা খুলে ফেলেছে। যা, রাত গভীর হয়েছে, এখন বাড়িতে ফিরে শৈলীর উপর নজর রাখ। কিন্তু তুই যে ওর উপর নজর রাখছিস বা ওকে সন্দেহ করছিস, এটা যেন কোনোভাবে বুঝতে না পারে। মা তোর মঙ্গল করুন। এটুকু বলে মায়ের উদ্দেশ্যে প্রণাম করতে করতে হৃদিতকে বাড়ি পাঠিয়ে দেয় গুরুজি। বাড়ি ফিরে হৃদিত দেখে শৈলী ঘুমিয়ে আছে। হৃদিত এবার গুরুজির কথা মতো শৈলীর হাত থেকে তাবিজটা খুলতে গিয়ে দেখে ওর হাতে সেই তাবিজটা নেই। হৃদিত আর কিছু ভাবতে পারে না, কারণ আস্তে আস্তে যে ওর অনিচ্ছাতেই গুরুজির কথাগুলোই সত্যি হচ্ছে। এত কিছুর পরেও ও মধ্যরাতের জন্য অপেক্ষা করে, আর মনে মনে একান্তভাবে চাইতে থাকে যেন মধ্যরাতে যেন কিছু না হয়, শৈলী যেন উঠে না যায় মধ্যরাতে। এসব ভাবতে ভাবতেই ও নিজেও কোনো শব্দ না করে চুপচাপ শৈলীর পাশে শুয়ে পড়ে আর ভাবতে থাকে গুরুজি একটু আগে ওকে শৈলীর বিষয়ে যা যা বলল তা কি আদেও সত্যি। এসব ভাবতে ভাবতেই কেটে যায় বেশ কিছুক্ষণ।
রিদিদের চোখে ঘুম নেই, কিন্তু গুরুজির কথাগুলো ভাবতে ভাবতে একটু তন্দ্রা লেগে যায়। হঠাৎ বিছানা একটু নড়ে উঠতেই রিদিদের তন্দ্রা কেটে যায়। রিদিত আস্তে আস্তে চোখ মেলে দেখে শৈলী ধীর পায়ে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। একটু পর সে রিদিদের দিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আস্তে করে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। রিদি তো এবার বিছানা থেকে নেমে ধীর পায়ে শৈলীর পিছু নেয় আর দেখে শৈলী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেই পরিত্যক্ত বাথরুমটার দিকে। রিদিত নিজের অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে যায় শৈলীর পেছনে আর মনে মনে বলতে থাকে, শৈলী এমন কিছু প্লিজ করো না যাতে গুরুজির বলা কথাগুলো সত্যি হয়ে যায়। প্লিজ আমার বিশ্বাসটা ভেঙো না। আর রিদিত এইসব ভাবতে ভাবতে বেশ কিছুক্ষণ কেটে যায়। হঠাৎ সেই বাথরুম থেকে একটা কাকের ক্ষীণ ডাকে রিদিতের সম্বিত ফেরে। সে এবার বাথরুমের দরজার একটু ফাঁকা হয়ে থাকা অংশে চোখ রেখে সে দৃশ্য দেখে, তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রিদিত দেখে ঘরটার মধ্যে একটা মোমবাতি জ্বলছে আর আগের দিনের মতোই ছড়িয়ে আছে পচা গলা কাকের দেহ আর ঘরময় চাপ চাপ রক্ত। এর মধ্যেই এক বিকট দর্শনা নারী অবয়ব দাঁড়িয়ে আছে, যার হাতে একটা কুকুরের মুন্ডুহীন দেহ। আর রিদিতের চিনতে কষ্ট হয় না, ওটা ওরই পোষা কুকুর কালু। কালুর মাথাটা পড়ে আছে একটু দূরেই ছিন্ন অবস্থায়। সেই নারী অবয়ব কালুর শরীরটাকে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর তার ঠিক সামনেই বসে শৈলী। সে একটা মৃত কাকের দেহ থেকে নির্গত রক্ত দিয়ে কি যেন আঁকছে। রিদিত এই দৃশ্য আর নিতে পারে না। সে দ্রুত পায়ে নিজের ঘরে ফিরে আসে আর বিছানার ওপর ধপ করে বসে পড়ে। আর তখনই বিছানার নিচ থেকে শক্ত কিছু একটা রিদিতের হাতে বাঁধে। রিদিত এবার দ্রুত হাতে বিছানা উঁচু করে আর দেখে একটা ডায়েরি। ও বেশি কিছু চিন্তা না করে আস্তে আস্তে ডায়েরিটা বের করে নিজের কাছে রেখে দেয় আর শৈলী আসার আগে আবার আগের মতো বিছানায় শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পর শৈলী আবার ঘরে ফিরে আসে আর চুপচাপ নিজের জায়গায় শুয়ে পড়ে আর এমনভাবে ঘুমিয়ে পড়ে যেন কিছুই হয়নি। এদিকে শৈলীর পাশে শুয়ে থাকতেও রিদিতের গাটা কেমন যেন ঘিন ঘিন করছে। রিদিত কোনোভাবে ভোরের আলো ফুটলেই রাতের সেই ডায়েরিটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর একটা পার্কে গিয়ে আস্তে আস্তে ডায়েরিটা পড়তে থাকে। আমি শৈলী, রায়বংশের ছোট মেয়ে। আমরা দুই বোন, কিন্তু আমার মতে আমার বাবা মা শুধু দিদিকেই তাদের মেয়ে ভাবে। বাবা মা ওকেই সবসময় বেশি ভালোবাসে। ওকে নিয়ে পরিবারের সকলের আধিক্যতার শেষ নেই। এমন কেন করে সবাই? আমিও তো এ বাড়িরই মেয়ে। সকলের এই পক্ষপাতী মনোভাব মানতে আমার খুব কষ্ট হয়। কেন কেন সব ভালো জিনিস ওরই প্রাপ্য হয়? বাবা মা কেন ওকেই বেশি ভালোবাসে? সব কিছুতে ওকেই কেন অগ্রাধিকার দেয়? কেন এমন করে সবাই? আর ওর ভাগ্য কেন এত ভালো? আমি আর মানতে পারি না এগুলো। আমার দিদি আজ বিদেশে চলে গেল লেখাপড়ার জন্য। কই, আমি যখন সামান্য শহরের বাইরে পড়তে যেতে চাইলাম, কই আমাকে তো বাইরে যেতে দিল না। উল্টে আমাকে বলা হলো আমি নাকি ছোট, আমি নাকি কিছু বুঝি না দিদির মতো। অথচ দিদি একটিবার বলার পরেই সবাই রাজি হয়ে ওকে বিদেশে পাঠিয়ে দিল। আর আমাকে বলা হলো ওর মতো হতে। মানছি ও না হয় পড়াশোনায় একটু ভালো, কিন্তু তাই বলে সব সময় কেন ওর উদাহরণ আমাকে দেওয়া হবে? উফ, আমি আর নিতে পারছি না। ভগবান, এত মানুষ মারা যায়, ওকে কেন বাঁচিয়ে রেখেছো এখনো? আজ আমার দিদির ফোনে একটা ছেলের ছবি দেখলাম। ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। কেন ওর কপাল এত ভালো? ছোট থেকেই ওর ভাগ্য খুব ভালো, তার সাথে ওর পড়াশোনা, সব দিক থেকেই কেন ও এত ভালো? না, আমি আর নিতে পারছি না। আমার এই ছেলেকে লাগবেই। তার জন্য যা করার আমি করব। আমি বুঝে গিয়েছি কোনো সাধারণ উপায়ে এসব হবে না। আজ আমি এক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে কিছু জিনিস দিয়েছেন, সেগুলো দিদির ব্যাগে আজ রেখে দিয়েছি, যাতে দিদির সাথে ওই ছেলের সব সম্পর্ক নষ্ট হয়ে যায়।
আজ দিদি আমাকে ফোন করে অনেকক্ষণ কাঁদলো, কিন্তু কোনো কারণ বলল না। কিন্তু আমি তো বুঝেছি যে দিদি কেন কেঁদেছে আজ। আমি অনেক খুশি। ওই ছেলের সাথে যেন আমার বিয়ে হয়, সেই জন্য আমি আবার ওই তান্ত্রিকের কাছে গিয়েছিলাম। আর ওনার জন্যই তো আজ ওই ছেলের সম্বন্ধ এসেছে আমার বাড়িতে। আমি অনেক খুশি। এখন মনে হচ্ছে এই তন্ত্র জিনিসটা আগে কেন জানতে পারলাম না। তাহলে বহু আগেই আমি অনেক কিছু আমার দিদির কাছ থেকে ছিনিয়ে নিতে পারতাম। না, এখন কেন যেন এই দিদিটাকে সামনে দেখলেই বিরক্ত লাগে। সবাই কেন এত কাদীক্ষিত করে ওকে নিয়ে কে জানে। আমার আর সহ্য হচ্ছে না। উঠতে বসতে শুধু আমার তুলনা করা হয় ওর সাথে। না না, ওকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। আবার যেতে হবে ওই তান্ত্রিকের কাছে। আর এবার ওকে শেষ করার সাথে সাথে ওর এত দিনে সব সুনামও শেষ করে দেব। সব শেষ করে দেব। আজ মহাডামর তন্ত্রের ডাকিনী বিদ্যা চালনা করলাম আমার দিদির ওপর। তান্ত্রিক বাবা বলেছেন আজ থেকে ঠিক 1 মাস পর ও শেষ হয়ে যাবে। কিন্তু তার আগে এই ঘড়িটা পাঠাতে হবে দিদির কাছে। আর এই কয়দিন দিদিদের সামনে যে আমাকে অভিনয় করে যেতে হবে, যাতে ও ভাবে আমার দিদি আমার ওপরে কিছু করেছে। আর কারোর কিছু করে ওঠার আগেই আমার দিদি শেষ, আরও সব সুনামও শেষ। আর মাত্র কিছু দিনের অপেক্ষা। খুব শান্তি লাগছে। আজ দিদি এসেছিল আমার শ্বশুর বাড়িতে। অবশ্য ও আসেনি, ওকে তো আমি নিয়ে এসেছিলাম। ও কি সুন্দর একটা সৌভাগ্যের মূর্তি দিয়ে গেল আমাকে। কিন্তু আমি ওটাকে এমনভাবে দিদিদের সামনে আনবো যেন ওভাবে ওটাতেই তন্ত্রমন্ত্র করা। কিন্তু কেউ বুঝতে পারবে না যে তন্ত্রমন্ত্র করার আসল পুতুল তো অনেক আগে থেকেই আমার কাছেই আছে। আর মহা ডাকিনী ওই পুতুলটার মাধ্যমেই আমার ভোগ গ্রহণ করে প্রতিদিন। কেউ কিভাবে বুঝবে যে সেটা আমি নিজেই নিজের ঠিকানায় পার্সেল করিয়েছি? আজকে যা বুঝলাম, হৃদিত তো আমি কিছু করার আগে থেকেই বেশ ভালোই সন্দেহ করছে দিদিকে। যাক, আমার কাজটা আরও সহজ হয়ে গেল। হৃদিতকে দিদির বিরুদ্ধে উস্কাতে আমাকে খুব বেশি বেগ পেতে হবে না। আর আমি বহুদিন আগেই একটা বইয়ের মাধ্যমে মহা ডাকিনীকে দিদির কাছে পাঠিয়ে দিয়েছি। আর এতদিন যে তার কাজ সে খুব ভালোভাবেই শুরু করেছে তা তো আজ দিদিকে দেখেই বুঝতে পারলাম। গতকাল রাতে আমার সাথে ঠিক কি হয়েছিল বুঝতে পারছিলাম না। মহা ডাকিনীকে ভোগ দেওয়ার পর আমার ওপর সে কি কারণে এত রাগে আক্রোশে আমার ওপর আক্রমণ করলো আমি বুঝতে পারছিলাম না। কিন্তু আজ সকালে ওই গুরুজি নাকে ওর ওখানে যাওয়ার পর বুঝতে পারলাম আসলে সব সমস্যা এই তাবিজটার জন্য। গতকাল হৃদিত যে কখন এই মূর্তিমার বিপদকে এনে আমার হাতে পড়িয়েছে আমি বুঝতেই পারিনি। আর এর জন্য আমাকে এত আঘাত সহ্য করতে হলো। যাক, এর প্রতিশোধও আমি আমার দিদির ওপর থেকেই নেব। যদিও গতকাল ডাকিনী যে পরিমাণ রেগে গিয়েছিল তাতে ও যে কাল রাতে দিদির কি হাল করেছে তা তো বুঝতেই পারছি। আর একবার আমার দিদির ব্যবস্থা করি, তারপর ওই গুরুজিকে দেখে নেব। ও অনেক বেশি বুঝতে চাইছে, যদিও কিছুই বুঝতে পারবে না। ও বুঝে ওঠার আগেই মহা ডাকিনী তার কাজ শুরু করে দেবে। আর গুরুজি কিছু না বুঝে আমার লাভই করেছে। গতকালকের ঘটনার আমার বেশ লাভই হয়েছে। হৃদিত আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছে যে আমার উপর সত্যি তন্ত্রের প্রয়োগ করা হয়েছে। আজ মহা ডাকিনীকে শেষবারের মতো ভোগ নিবেদন করলাম। আজ এবারের পোষা কুকুরটাকেই ভোগ হিসাবে বলি দিয়ে দিলাম। অনেক জ্বালাচ্ছিল সেই আসার দিন থেকে আমাকে দেখলেই তেড়ে আসতো। আজ দিয়েছি ওকে ভোগ হিসাবে উৎসর্গ করে।
মহারাকিনী প্রসন্ন হয়েছে আমার ওপর। আজ রাতটাই আমার দিদির জীবনের শেষ রাত। অনেক জ্বালিয়েছ অহেলি, আর না, আজ ঘুমিয়ে নাও নিজের জীবনের শেষ ঘুম, কারণ আগামীকাল তো এই পর্যন্তই ডায়েরিতে লেখা। রিদিত বুঝতে পারে এটা গতকাল রাতে লিখেছে শৈলী, আর ডায়েরিটা পড়ে রিদিতের সব ভুল ভেঙে যায়। সে মনে মনে আফসোস করে যে আহেলি এতবার নিজেকে নির্দোষ বলার পরেও রিদিত তার আহেলিকে বিশ্বাস না করে ঠিক কত বড় ভুল করেছে। কিন্তু আর না, আর কোনো ভুল সে করবে না। এসব ভাবতে ভাবতেই রিদিত ছুটে যায় গুরুজির বাড়িতে, আর গুরুজিকে বলে, আমার খুব বড় ভুল হয়ে গেছে গুরুজি। আমি আহেলিকে বিশ্বাস করিনি। গুরুজি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আপনি আমাকে অনেক বড় একটা ভুলের হাত থেকে বাঁচিয়ে নিলেন। আপনি আহেলিকে বাঁচানোর জন্য যা যা করা দরকার আপনি সব করুন। আমার আহেলির গায়ে যেন একটা আঁচড়ও না লাগে, আপনি একটু দেখবেন। এমনিতে ও এতদিন শারীরিক মানসিক অনেক কষ্টই পেয়েছে। আমি চাই না আর কোনো কষ্ট ও পাক। আমি এখন আহেলির কাছে যাচ্ছি। ওকে এই অবস্থায় আমি আর একা রাখবো না। হ্যাঁ, তুই এখন আহেলির কাছে থাকাটা দরকার। যা তুই, আমি আমার কাজে জোগাড় শুরু করব, কারণ আর যে বেশি সময় নেই। আর যাওয়ার আগে শৈলীর কাছ থেকে সেই পুতুলটা আমাকে দিয়ে যাবি, কারণ ওটা যজ্ঞে আহুতি না দিলে মহাডাকিনীকে ফেরত পাঠানো যাবে না। আর ওটা শৈলীর কাছে থাকলে মহাডাকিনী ওর কোনো ক্ষতিও করতে পারবে না। আর শোনো বাবা, যখনই বিপদ আন্দাজ করতে পারবি পরম করুণাময়ী মায়ের নাম জপ করবি। মা তোদের রক্ষা করবেন। আর তোর সাথে এই কবচটা নিয়ে যা, এটা আহেলিকে পরিয়ে দিস। এটা বলে গুরুজি একটা নীলচে রঙের কবচ দেয় রিদিতকে। এরপর রিদিত শৈলীর অগোচরে ওই পুতুলটা নিয়ে গিয়ে গুরুজিকে দিয়ে ওই পথেই চলে আসে আহেলির কাছে। রিদিতকে দেখে আহেলি বেশ অবাক হয় আর বলে, কি ব্যাপার রিদিত, তুমি এখানে কি করছো? আমি তো তন্ত্রমন্ত্র করি, আবার তোমার কি ক্ষতি করে দেব কোনো ঠিক নেই। চলে যাও এখান থেকে, যাও। এদিকে আহেলির শারীরিক অবস্থা সেদিনের থেকেও খারাপ। ওর এই অবস্থা দেখে রিদিত প্রায় বাকরুদ্ধ। আমাকে ক্ষমা করে দাও আহেলি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। শুরু থেকে এখনো পর্যন্ত সবকিছুর পেছনে শৈলীর হাত ছিল। এখন তোমার শারীরিক এই অবনতির জন্য তোমার বোনই দায়ী। ওই তন্ত্রমন্ত্র করে আমাদের আলাদা করেছিল, আমার চোখে তোমাকে খারাপ করেছিল। কি সব বলছো তুমি? তোমার আসলে মানসিক সমস্যা আছে রিদিত। তুমি একবার আমাকে বললে আমি তন্ত্রমন্ত্র করি, একবার বলো আমার বোন তন্ত্রমন্ত্র করে। সমস্যা কি তোমার? এতদিন আমাকে যা বলেছ আমি সব মেনে নিয়েছি, কিন্তু আমার বোনের সম্পর্কে আর একটা বাজে কথাও বলবে না। আমি জানতাম তুমি এমন কথাই বলবে, আর তাই আমি সাথে করে এই ডায়েরিটা নিয়ে এসেছি। নাও, এটা পড়ে দেখো। আশা করি তোমার সব ভুল ধারণা ভেঙে যাবে, যেমনটা আমার ভেঙেছে। এটুকু বলে রিদিত ডায়েরিটা আহেলির দিকে এগিয়ে দেয়। আহেলি রিদিতের হাত থেকে ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করে, আর ওটা পড়া শেষ করে আহেলি ধপ করে মেঝেতে বসে পড়ে। রিদিত এবার গিয়ে আহেলিকে সামলায়। আহেলি এবার রিদিতকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে আর বলে, আমার বোনের আমার প্রতি এত রাগ। আমি তো কখনো ভালো ছাড়া ওর খারাপ চাইনি। ও শুধু একটি বার আমার কাছে তোমাকে চাইতো, আমি হাসি মুখে তোমাকে ওকে দিয়ে দিতাম। আমি নিজেই সরে যেতাম ওর পথ থেকে। কিন্তু শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলার জন্য এত কিছু করে ফেললো।
রিদিত, আমি তো আর বাঁচবো না, তাই না? বাঁচবো না আমি। তোমার কিচ্ছু হবে না আহেলি, আমি তো আছি। আমি কিচ্ছু হতে দেব না তোমার। এর মধ্যেই আহেলির শরীর এতটাই খারাপ ছিল যে সে কথা বলতে বলতেই হৃদিতের কোলেই জ্ঞান হারায়। হৃদিত আহেলির জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। এদিকে আস্তে আস্তে রাত গভীর হতে শুরু করে। সন্ধ্যে থেকেই বাইরে ঝড় শুরু হয়েছে। সেদিন সন্ধ্যের পরই একজন মধ্যবয়সী মহিলা আহেলির বাড়িতে এসে হাজির হয়। হৃদিত পরিচয় জানতে চাইলে সে জানায় সে আহেলির বাড়িতে কাজ করে। আজ সারাদিন অসুস্থ থাকায় সারাদিন আসতে পারেনি। সন্ধ্যায় একটু সুস্থ হতেই সে কাজে চলে এসেছে। গুরুজির বলা কথাগুলো মনে পড়ে যায় হৃদিতে। হৃদিত বুঝতে পারে মহা ডাকিনী এসে গিয়েছে, আর সে ইচ্ছা করলেও একে এখন বাড়িতে ঢুকতে বাধা দিতে পারবে না। তাই হৃদিত আর কথা না বাড়িয়ে চুপচাপ তাকে ভেতরে আসতে দেয়। এদিকে গুরুজি যজ্ঞের জন্য বেদি সাজিয়ে আস্তে আস্তে যজ্ঞ শুরু করেন। এদিকে মহা ডাকিনীও জেগে ওঠে তার শিকারের বলি নেওয়ার উদ্দেশ্যে। মহা ডাকিনী এবার অমাবস্যা তিথি পড়ার সাথে সাথেই সন্ধ্যের সময় আহেলির বাড়িতে আসা মহিলার রূপ থেকে ধীরে ধীরে মহা ডাকিনীতে পরিণত হতে থাকে। হৃদিত রাত গভীর হওয়ার সাথে সাথেই আহেলিকে নিয়ে ওর ঘরের দরজা বন্ধ করে দেয়। বাইরে প্রবল শব্দে বাজ পড়তে থাকে, আর এরই মধ্যে লোডশেডিং হয়ে যায়। আহেলি ভয় চিৎকার করে ওঠে, আর এরই মধ্যে আহেলির দরজা ধাক্কানোর শব্দ শোনা যায়। হৃদিত এবার আহেলির হাতের ইশারায় চুপ করতে বলে পরম করুণাময়ী মা কালীর নাম জপ করতে বলে। দরজা ধাক্কানোর বেগ বাড়তে থাকে, আর বাইরে থেকে ভেসে আসে এক বিভৎস নারী কণ্ঠের হাড় হিম করা অট্টহাসি। এবার প্রবল শব্দে দরজাটা ভেঙে পড়ে, আর আবছায়া অন্ধকারে দেখা যায় এক ভয়ালো দর্শন নারী মূর্তি ঘরের মধ্যে ঢুকছে, আর তার হাতে রয়েছে এক বিশাল বড় খাঁড়া। আহেলি এই দৃশ্য দেখে প্রবল এক চিৎকার দিয়ে জ্ঞান হারায়, আর এটা দেখে সেই নারী মূর্তি আরো জোরে বিকট এক শব্দ করে হেসে ওঠে আর বলে, কি ভেবেছিলি তোরা ওই দরজার এপারে বসে থেকে আমার হাত থেকে বেঁচে যাবি? হ্যাঁ, হৃদিত ওর কোনো কথায় কান না দিয়ে আহেলিকে দু হাত দিয়ে শক্ত করে ধরে রেখে মহাকালীর নাম জপ করতে থাকে, আর মনে মনে বলতে থাকে, হে মা, তোমার ভক্তরা আজ বিপদে, তুমি রক্ষা করো তোমার ভক্তদের। এদিকে ততক্ষণে গুরুজি যজ্ঞের একদম শেষ পর্যায়ে এসে যজ্ঞের মধ্যে শেষ আহুতি হিসেবে হৃদিতের দেওয়া পুতুলটি অর্পণ করে, আর সেই যজ্ঞের আগুন থেকে একটা সাদা ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসে। ধীরে ধীরে মহা ডাকিনী এগিয়ে আসে আহেলির দিকে, আর যখন সে আহেলির গায়ে হাত দিতে যায়, ঠিক তখনই আহেলির হাতে থাকা নীলচে কবচটা জ্বলে ওঠে। সারা ঘরময় নীলচে আলোয় ভরে ওঠে, খটা করে উঠে ধূপধুনোর গন্ধ। আর সেই নীলচে আলোটা এবার বলয়টা আহেলি আর হৃদিতের চারিপাশে একটা বলয়ের মতো আবরণ সৃষ্টি করে। মহা ডাকিনী সবকিছু উপেক্ষা করে আবার হাত বাড়ায় আহেলির দিকে, কিন্তু এবার এক প্রবল ধাক্কা খেয়ে সে বেশ কিছু দূরে মাটিতে ছিটকে পড়ে। এরপর মহা ডাকিনী আস্তে আস্তে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর নীলচে আলোটাও কিছুক্ষণ পর আস্তে আস্তে আবার ওই কবচটার মধ্যে মিলিয়ে যায়। এদিকে শৈলী তো আজ বেজায় খুশি। অনেক চেষ্টার পর অবশেষে তার পথের কাঁটা সরে যাবে আজ। হঠাৎ করেই বাইরে থেকে আসা প্রবল হাওয়ার দাপটে তার ঘরের দরজা জানলাগুলো বন্ধ হয়ে যায়, আর প্রবল কান ফাটানোর শব্দে বাইরের আশেপাশেই কোথাও একটা বাজ পড়ে, আর লোডশেডিং হয়ে যায়। শৈলী এবার আস্তে আস্তে বিছানা থেকে নেমে মোমবাতি খুঁজতে লাগে, আর তখনই সে অনুভব করে হঠাৎ করেই তার ঘরটা ভরে উঠেছে এক বিভৎস আষ্টে গন্ধে। এ গন্ধ শৈলীর ভীষণ চেনা। এ গন্ধ তো মহা ডাকিনী আসলে তার সাথে সাথে আসে। আর পেছনে তাকাতেই দেখে আচ্ছায়া অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে এক নারী অবয়ব। অবয়বটি চিনতে কোনো অসুবিধা হয় না শৈলীর। অবয়বটি এবার ধীর পায়ে এগোতে থাকে শৈলীর দিকে।
শৈলীর হাত থেকে মোমবাতিটা পড়ে যায় আরও বলতে থাকে, তুমি তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা নয়, তোমার তো আজ ওর কাছে থাকার কথা। এ কি, তুমি আমার দিকে এগোচ্ছ কেন? চলে যাও বলছি, চলে যাও। আমি তোমার মালিক হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, তুমি চলে যাও এখান থেকে এক্ষুনি, আর শেষ করে দাও আহেলিকে। কোনো কথাই যেন কানে যায় না অবয়বটির। সে নিজের গতিতেই এগোতে থাকে শৈলীর দিকে। শৈলী এবার দ্রুত তার বিছানার দিকে এগিয়ে গিয়ে ওই পুতুলটা খুঁজতে থাকে, কারণ সে জানে ওই পুতুলটা কাছে থাকলে মহাডাকিনী ওর কিচ্ছু করতে পারবে না। কারণ অনেক খোঁজার পরেও পুতুলটা না পেয়ে ও এবার অন্ধকারেই আন্দাজ করে দরজার দিকে দৌড় দেয়। সাথে সাথে অবয়বটিও নিজের পথ পরিবর্তন করে শৈলীর দিকে ঘুরে তাকায় আর বলে, আমাকে যখন কোনো কাজ দিয়েছিস তখন আমি তো আমার ভোগ না নিয়ে যাব না। ওকে পাইনি তো কি হয়েছে, তুই তো আছিস আমার ভোগ। ভোগ ভোগ লাগবে, ভোগ লাগবে আমার, ভোগ দিবি না, দিবি না আমার ভোগ? হ্যাঁ, এটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ে মহাডাকিনী। শৈলী এবার হাত জোর করে মহাডাকিনীর উদ্দেশ্যে বলতে থাকে, আমাকে বেরো না প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, আমি রাগে খুবই অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে দয়া করে ছেড়ে দাও। না 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 না, বেরো না, কেউ কি আছো? কেউ কেউ প্লিজ দরজাটা খোলো, নাহলে ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। এটা বলতে বলতে জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে সে, কিন্তু কোনো এক জাদু বলে কেউ শুনতে পায়নি শৈলীর আর্ত চিৎকার। না না, আমার কাছে এসো না, এসো না, আমার ভুল হয়ে গিয়েছে, এসো না, এসো না, প্লিজ মেরো না আমাকে, বেরো না, বেরো না। কিন্তু কোনো কথাই যেন কানে ঢুকছে না অবয়বটির। হঠাৎই অবয়বটি উধাও হয়ে যায়। শৈলী শ্বাস বন্ধ করে চারিদিকে দেখতে থাকে। হঠাৎ করেই চারিপাশ খুব নিস্তব্ধ হয়ে যায়। শৈলী এবার টের পায় ওর ঠিক পিঠের কাছে কারোর যেন খুব গরম নিঃশ্বাস পড়ছে। শৈলী আস্তে আস্তে পেছনে ঘুরে তাকাতেই দেখে মহাডাকিনী একদম তার পেছনে দাঁড়িয়ে নিজের বিশাল সদন্ত বের করে হাসছে। আর কিছুক্ষণ পরেই সেই নিস্তব্ধতা ভঙ্গ হয় এক প্রবল আর্ত চিৎকারে। এরপর আবার সবকিছু নিস্তব্ধ। মহাডাকিনী ততক্ষণে নিজের হাতে থাকা খাঁড়ার এক কোপে আলাদা করে দিয়েছে শৈলীর ধর থেকে মুন্ডুটা, আর ওর নিষ্প্রাণ দেহটা ঢলে পড়ে আছে মেঝেতে। উধাও হয়ে যায় মহাডাকিনী। আর এভাবেই শেষ হয় নিজের অভীষ্ট পূরণের জন্য তন্ত্র মন্ত্রের আশ্রয় নেওয়া এক ব্যক্তির জীবন। এই জন্য কখনো নিজের অভীষ্ট পূরণের জন্য কোনো মারাত্মক উপায় অবলম্বন করতে নেই, অন্যথায় তার পরিণাম সবসময় খারাপই হয়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির অবশ্যই পাশে থাকবেন।
আর শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের নিকটবর্তী আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের গল্পটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের গল্পে শৈলীর চরিত্রে অস্মিতা, তান্ত্রিকের চরিত্রে আমি রমাকান্ত, আহেলির চরিত্রে তৃষা, শৈলীর মায়ের চরিত্রে মধুরা, হৃদিতের চরিত্রে মৈনাক, মধ্যবয়সী ভদ্রলোকের চরিত্রে অরিত্র, গুরুজির চরিত্রে দিব্যেন্দু এবং পিশাচিনীর চরিত্রে তৃষা যথাক্রমে ভয়েস ওভার করেছে। আমাদের আজকের গল্পে শব্দগ্রহণ এবং শব্দ সংযোজনে রয়েছে সঞ্চারী। আজকের গল্পের আবহ পরিকল্পনায় রয়েছি আমি রমাকান্ত এবং গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে পিক্সেলেট গ্রুপ থেকে সৌভিক। তাহলে আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরছি আরও একটি নতুন গল্প নিয়ে। কিন্তু বন্ধুরা, ততদিনের জন্য অবশ্যই আমাদের সমস্ত নিবেদনগুলি, বলতে পারেন সমস্ত গল্পগুলি শুনে আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না। আর পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ। শুভরাত্রি।